আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলো আমরা স্টার্ট করি। মূলত ক্লাসটা কাদের? মূলত মূলত ক্লাসটা হচ্ছে 17 আগস্ট, তোমরা যারা পরীক্ষা শেষ করেছো কেমিস্ট্রি, এখনও প্র্যাকটিক্যালের মধ্যে আছো, এইচএসসি 25-এর কথা বলছি। তবে ক্লাসটা চাইলে এইচএসসি 26 তারাও করতে পারে, কিন্তু বাচ্চাদের, ওরা যতই উত্তেজিত থাক, আমার মনে হয় না যে তাদের এখন এটার কোনো দরকার আছে। সো বাচ্চারা তোমরা চলে যাও, কোনো উত্তেজিত এখানে থাকার প্রয়োজন নেই। আমি মনে করি না যে কোনো উত্তেজিতর দরকার আছে, রাইট? সো প্রথমে আজমল স্যারকে ধন্যবাদ। আজমল স্যারকে ধন্যবাদ কী কারণে? যে উনি সুন্দর সুন্দর কিছু ছবি দিয়ে হেল্প করেছে আজকের ক্লাসের জন্য। সো আমরা রেফারেন্স হিসেবে ওনার বইটা ইউজ করতে পারবো খুব ইজিলি, এবং আমাদের বুঝতে ইজি হবে। তো চলো, আজকে মূলত তোমরা নিশ্চয়ই জানো যে এই চ্যাপ্টারটা একই তো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না। সো অনেকেই পড়ো নাই। আমি আমার অফলাইন ব্যাচের রাজশাহীতে কিন্তু এটা পড়াই দিছি। তো আমি জানি না আমি আজকে কতটুকু প্রজনন পড়াই দিতে পারবো, মানে কতটুকু আগাতে পারবো। সো বাকিটা তোমাদের তোফায়েল হুজুর শেষ করবে মেবি পরদিন, ওকে? সো আমি খুবই দুঃখিত, এসিএস পেজ থেকে এই লাইফটা হওয়ার কথা ছিল, বাট এনি হাউ আমি ম্যানেজ করতে পারিনি, মানে পারিনি বলতে যাই হোক, কোনো একটা ইস্যু হয়েছে। এটা হয়তো ঠিক হয়ে যেত, বাট তখন আরও সময় লাগতো। তোমরা অনেক বকা দিতা, সো তোমাদের অলরেডি 1 ঘন্টা ওয়েট করালাম। আর আমি দেরি করতে চাই না, তো আমি শুরু করি। তো নর্মালি মেডিকেলে আমরা আসলে কিভাবে পড়াই, বা মেডিকেলের প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত? তো যেহেতু আজকের ক্লাসটা এসএসসি 26 তারাও দেখতে পারে, তো এ কারণে তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো, রাইট? সো 26 দেখতে পারে, এ কারণে আমি একটু স্লোলি পড়াবো। অর্থাৎ আমি আজকে যেভাবে পড়াবো, অ্যাডমিশনে কিন্তু এতটা স্লোলি আমরা যাবো না। তবে হ্যাঁ, যেহেতু শর্টের বাইরের চ্যাপ্টারগুলো, এগুলো যাতে তোমরা বুঝতে পারো, আমার কথাগুলো শুনতে পারো, ওভাবেই পড়ানো হবে। সো পাশাপাশি আমরা 2টা বই রাখছি। একটা হচ্ছে আমাদের মেইন বই, যেটাকে আসলে আমরা বলি আজমল স্যারের বই, এবং এটার পাশাপাশি কিন্তু আমরা আমাদের মেডিকেল ব্যাচে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়াই। আমাদের এসিএস মেডিকেল ব্যাচে এক্সট্রা ইনফরমেশনের জন্য আলাদা ক্লাস থাকে। সেখানে আব্দুল আলিম স্যার বা কাজল ব্রাদার্স, ঠিক আছে, সো অন্যান্য রাইটারের বইগুলো থাকে। তো আমার এখানে পাশাপাশি আমার বইটাও আছে, যেটাকে আমরা ফিনিশিং টাচ বলি। তো সেখানে একটা সুবিধা হলো যে আহ, সাথে সাথে মাজেদা ম্যাডামের বইয়ের কোন ইনফরমেশন পাশে ধরো লেখাই থাকে। সব সময় আবার বইয়ের নাম লিখলে বিরক্তি আসবে, সো অনেক ক্ষেত্রে লেখা থাকেও না। তো আমরা মূলত আজকে পাঠ্য বই পড়বো, কারণ আমার এই বই তো তোমাদের সবার কাছে নাই। ঠিক আছে? সো সব ওকে? ভলিউম কি লো? চলো স্টার্ট করি। প্রথমে পোলাপানদের জিনিস নিয়েই শুরু করি, কি বলো তোমরা? ছেলেরা ফার্স্ট, রাইট? সবসময় লেডিস ফার্স্ট হলেও আজমল স্যার ছেলেদের সাথে কোনো ঝামেলা করেননি। উনি প্রথমে ছেলেদের বিষয়েই সবাইকে শেখাতে চেয়েছেন। সো আমরা চলো পুরুষ নিয়ে পড়ি। ওকে, শুরুতে যেটা গুরুত্বপূর্ণ কথা, পুরুষ প্রজনন তন্ত্রের শুক্রাণু তৈরি হতে হবে, আমরা সবাই জানি, রাইট? শুক্রাণু কোত্থেকে তৈরি হয়? শুক্রাশয়। তো এই শুক্রাশয়, এটা নিয়ে আমরা পড়ব। শুক্রাশয় নিয়ে পড়তে পড়তে ছেলেরা একটু কমেন্ট করো, শুক্রাশয় তোমাদের কয়টা, এবং তোমার শরীরের কোথায় এই শুক্রাশয় আছে? আচ্ছা, শরীরের কোথায় বলতে শুক্রাশয় কি তুমি দেখতে পাও? আই মিন, না দেখতে পাও না। শুক্রাশয় কি তোমার শরীরের, মানে দেহের বাইরে না ভেতরে? সো তোমরা একটু জানাও, আমি ততক্ষণ লেখার জন্য প্রস্তুত হই। শুরু করি। সব সময় মনে রাখবা, যদি কোনো একটা তন্ত্র অনেকগুলো অঙ্গ নিয়ে গঠিত হয়, তাহলে ওই তন্ত্রের মূল যে জিনিসটা যে তৈরি করে, সে হচ্ছে মুখ্য বা প্রধান। যেমন রেচনতন্ত্রে অনেক অংশ আছে, বৃক্ক আছে, তারপর কি আছে, ইউরেটার আছে, মূত্রথলি আছে, মূত্রনালী আছে, রাইট? কিন্তু প্রধান রেচন অঙ্গ বৃক্ক, কারণ ওই মুতুটা তৈরি হয় কিন্তু বৃক্কের মধ্যে। এক্স্যাক্টলি ফুলের স্তবক যে 4টা, বৃতি, দল, পুং, স্ত্রী,
এদের মধ্যে পুরুষ আর স্ত্রীকেই বলে প্রধান, কারণ বাচ্চাটা তৈরি করে কিন্তু পুরুষ আর স্ত্রী, বাকি দুইটা সাহায্যকারী। সো এক্স্যাক্টলি পুরুষ প্রজননতন্ত্রে যত কিছুই থাকুক না কেন, এই যে শুক্রাশয়, যাকে আমরা ইংরেজিতে বলি বল, সো বাংলায় বি দিয়ে শুরু হয় এমন কিছু একটা বলি, আমি আর উচ্চারণ করছি না পাবলিকলি। এই যে শুক্রাশয়, সেটা আমাদের দুইটা, এবং এই শুক্রাশয়ে যেহেতু শুক্রাণু তৈরি হয়, ছেলেরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা শুক্রাশয়, যেহেতু এখানে তৈরি হয়, তাহলে প্রধান পুরুষের যে প্রধান জননাঙ্গ বা প্রধান প্রজননতন্ত্রের প্রধান অংশ, মুখ্য অংশ, সেটা কিন্তু শুক্রাশয়। সো প্রথম যে কথা আমাকে মাথায় রাখতে হবে, তোমাদের কাছে যদি আজমল স্যারের বই থাকে, তোমরা ডেফিনেটলি এই বইটা বের করো, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা নিশ্চয়ই আমাদের এই কালারগুলো বোঝো। আমাদের এসিএস মেডিকেল ব্যাচের কিন্তু একটা চমৎকার ব্যাপার হলো, আমরা 3 কালারে এগুলো দাগিয়ে থাকি। লাল কালার মানে এটা প্রিভিয়াসলি এসেছিল, রাইট, আর হলুদ এবং সবুজ কালার মানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট, একটা নাইস টু নো। আর যেগুলোতে দাগানো নাই সেগুলো আসলে না পড়লেও চলবে। তো প্রথম যেটা আমাদের গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো আমরা যেহেতু দাগানো আছে, তারপরে আমার একটা অভ্যাস হয়ে গেছে পড়াতে পড়াতে একটু দাগাই, সো এই দাগগুলো পরে মুছে যাবে। তাহলে মুখ্য জননাঙ্গ, এই জননাঙ্গের ইংলিশ হচ্ছে গোনাড, এটা হচ্ছে কিন্তু আমাদের শুক্রাশয়, শুক্রাশয়, রাইট। এখন এই শুক্রাশয়ের ইংলিশটা দেখো টেস্টিস। মনে রাখো নামের শেষে ইজ আছে, নামের শেষে ইজ থাকা মানে কিন্তু এক বচন, তার মানে এখানে একটার কথা বলছে। বাট যখন তুমি বলবা দুইটা শুক্রাশয়, তখন কিন্তু বহু বচন হবে, এবং সেটা হবে ইএস। এগুলো মেডিকেলে আসবে না, একাডেমিকে জানানোর জন্য। এইটা তোমার ইংরেজিতে আসবে। সো ইংরেজিতে মাথায় রাখবা এক বচন বহু বচন প্রশ্ন আসতে পারে। যদি কোনো শব্দের শেষে দেখো ইজ, নর্মালি ইজ তো সিঙ্গুলার, রাইট, ইজ কখন বসে, ওকে, তো ইজ হচ্ছে সিঙ্গুলার, আর যদি নামের শেষে এস থাকে তাহলে সেটা প্লুরাল। তাহলে টেস্টিস, এখন এই টেস্টিস কেন বলা হয়, অনেকেই বলে টেস্টোস্টেরন থেকে, না, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। দেখবে একটা বাচ্চা হলেই ওটা ছেলে না মেয়ে, জাস্ট আমরা কিন্তু প্যান্ট খুলে দেখেই বুঝতে পারবো আর এটা ছেলে, বিকজ তার টেস্টিস আছে। সো টেস্টিস আছে মানেই সে ছেলে, টেস্টিস নাই মানে সে মেয়ে। সো টেস্টিস দিয়ে কিন্তু আমি পরীক্ষা করতে পারছি যে ও ছেলে না মেয়ে, সেই কারণেই তার নাম টেস্টিস। আরও অনেক অনেক গল্প আছে আসলে। টেস্ট বা এই টেস্টিস নাকি, এটার অপর নাম নাকি সাক্ষী। আগেকার মানুষরা মহিলাদের তুলনায় কোথাও সাক্ষ্য দিতে সবসময় পুরুষরাই কিন্তু বের হইতো। সেই কারণে সব কিছুতেই যেহেতু পুরুষরাই বের হয়ে আসতো, তাই তাদেরই টেস্টিস আছে, এ কারণেই তারা প্রোটেস্ট করতো, অ্যাটেস্টেড করতো, সব কিছুই তারাই করতো। পরবর্তীতে যখন নারীরা আসলে এই দায়িত্বগুলো নিল, তখন আসলে নাম চেঞ্জ হয় না, এটা নিয়ে ঝামেলা ছিল, আমরা এত দূর যাচ্ছি না। তাহলে টেস্টিস, সো আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আমাদের প্রধান জননাঙ্গ, যে আসলে শুক্রাণু তৈরি করে, যে আসলে শুক্রাণু তৈরি করে। এবং নারীদের বেলায় বলে রাখি, নারীদের বেলায় ডিম্বাশয়, সে যেহেতু ডিম ওভাম তৈরি করে, তার নাম ওভারি। এবং আমরা ছেলেরা অনেক বেশি, অনেক দিন পর্যন্ত শুক্রাণু বানাতে পারি, 60 থেকে 65 বছর পর্যন্ত, বাপরে। ওকে, তবে আরও অনেক বেশি পর্যন্ত রেকর্ড আছে, আমি শুনছিলাম আর কি, তোমরা শুনে থাকলে জানাও। মেয়েদের বেলায় কিন্তু এটা একটু কম, 45 থেকে 50 বছর পর্যন্ত। এখানে একটু মনে রাখি, এই যে মেয়েদের বেলায় একটু আগেই বলে রাখি, তোমরা কিছু হলেই কিন্তু বলো পজ, রাইট। সো পজ মানে কি, থামিয়ে রাখা। সো মেয়েদের যে মেনস্ট্রুয়েশন হয়, এই মেনস্ট্রুয়েশন যখন স্টপ হয়ে যাবে তাকে আমরা বলি মেনোপজ। অনেক সারা ভাইরা আছে, তারা বলে যে এটা মেন মানে তো পুরুষ, তাহলে এটা পুরুষের বন্ধ হওয়া, আর এটা মেন মানে পুরুষ না, এটা কিন্তু মেনস্ট্রুয়েশন, এটা একদমই ঝামেলা করবা না। তাহলে এই যে 50 বছর বয়সে যখন মেয়েদের ডিম্বাণু তৈরি বন্ধ হয়ে যাবে, তখন সেটাকে বলে মেনোপজ। এখন মেডিকেলের একটা পড়ার স্টাইল হলো কি, একই রকম জিনিসগুলোকে কোরিলেশন করে পড়া। কোরিলেশন মানে কি, এই যে তুমি মেনোপজ পড়লা, তাহলে মেনোপজের সাথে আরও কয়েকটা জিনিস যেটা তোমার বইয়ে আছে সেটা পড়া উচিত। একটা হচ্ছে মেনোপজ, আমি একটু বাংলায় লিখি, আরেকটা হচ্ছে অ্যান্ড্রোপজ। তোমরা নিশ্চয়ই জানো অ্যান্ড্রো মানে হচ্ছে পুরুষ। এখন এই অ্যান্ড্রো মানে যে পুরুষ, এটা তুমি কোথায় কোথায় শুনেছো? অ্যান্ড্রো মানে যে পুরুষ, যদিও মেয়েদের একটু লজ্জা কম, তারা গাইনি হয়েও তারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করে, মেয়েদেরকে গাইনাকয়েড সেট ইউজ করতে বলা যেতেই পারে। সো অ্যান্ড্রো মানে পুরুষ, এটা কোথায় পড়েছো? মানুষের যে পুং স্তবক তাকে বলে অ্যান্ড্রিশিয়াম, রাইট, পড়েছো।
শুক্রাণু থেকে আমি পড়াইছি উদ্ভিদ প্রজনন, শুক্রাণু যদি নিষেক ছাড়াই ভ্রূণ তৈরি করে তাকে বলে অ্যান্ড্রোজেনেসিস, পড়েছো না? তাহলে পজ মানে যদি স্টপ হয়, পুরুষের যদি শুক্রাণু তৈরি বন্ধ হয় তাকে বলে অ্যান্ড্রোপজ। এবং আমরা ঘাসফড়িংয়ে একটা পাবো ডায়াপজ। শীতকালে যখন ঘাসফড়িংয়ের পরিস্ফুটন বন্ধ হয়, সো শীতকালে এই পিডিএফটা আমি দিয়ে দিব এখানে যা লিখছি, শীতকালে ঘাসফড়িংয়ের কি বন্ধ হয়? পরিস্ফুটন বন্ধ হয়। সো এটাকে আমরা বলি ডায়াপজ। সো এই যে দেখো, একটা পজ আসার পর বাকি তিনটাকে আমি একসাথে লিখে দিলাম, এটাকে বলে কোরিলেট করে পড়া। এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমাকে কিন্তু এই ধরনের কোরিলেট করে পড়া লাগবে, বুঝতে পারছো? ওকে, চলো আমরা এখন একটু পরে চলে যাই। তো সেকেন্ডারি বা গৌণ বা আনুষঙ্গিক জননাঙ্গগুলো কোনগুলো? বাদবাকিগুলো। সো এই বাদবাকি কোনগুলো আমরা একটু পরে কিন্তু পড়বো। সো পড়তে আমরা দেখব পুরুষে এই শুক্রাশয়, এই বল ছাড়া বাদবাকি যা আছে সবই হচ্ছে গৌণ। তো এখন আমরা এদের বর্ণনায় চলে যাই। বিসমিল্লাহ, শুরু। প্রথমে আসি শুক্রাশয় বা টেস্টিস। মাথায় রাখো, ডিম্বাশয়ে ডিম্বাকার, তাহলে শুক্রাশয় কি? এক সারা ভাই বলছে শুক্রাশয় শুক্রাকার, থাপ্পড় দেই মনে হয় তাকে। সো ডিম্বাশয় ডিম্বাকার, শুক্রাশয়ও ডিম্বাকার, এটা শুক্রাকার না। শুক্রাকার আবার কি বে? শুক্রাকার আবার কোন আকৃতি নাকি? এবং এই দুইটা শুক্রাশয় যে থলের মধ্যে আছে তাকে আমরা অন্ডথলি বলি, বাট এর একটা সুন্দর ইংলিশ নাম আছে স্ক্রোটাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো কোন থলির মধ্যে শুক্রাশয় দুইটা থাকে? স্ক্রোটাম। এবং একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা ডেফিনেটলি ঝুলে থাকে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানুষের যে দুইটা শুক্রাশয়, বাম দিকটা একটু নিচে ঝুলে থাকে। আমি একটা ক্লাস নিয়েছিলাম অনেক আগে, ইউটিউবে এখনো আছে। সো কেন বাম পাশের শুক্রাশয়টা নিচে ঝুলে থাকে, অন্তত কমেন্ট করে জানাও, কেউ জানো কিনা। তবে হ্যাঁ, যদি বামটা নিচে না থাকতো তাহলে কিন্তু ভাইয়া দুইটা একই লেভেলে থাকলে একটা সর্বনাশ হতেই পারতো। সো আলহামদুলিল্লাহ, এটা একটা ব্লেসিং যে দুইটা এক লেভেলে থাকে না। তোমরা কেউ জানো কিনা? এই যে দেখো, আমরা আরেকটা কিন্তু কোরিলেশনের পড়া শিখে ফেললাম। কি সেটা দেখো, সেটা হলো শুক্রাশয়ের বেলায় বামটা ঝুলে থাকে। সো ঝুলে থাকে মানে বামটা নিচে থাকে, মানে ডানের চেয়ে বামটা নিচে থাকে। আর তুমি যখন বৃক্ক পড়বা, তুমি যখন কিডনি পড়বা, সো কিডনির বেলায় কিন্তু ডানটা নিচে থাকে। কেন কিডনির বেলায় ডানটা নিচে থাকে? যকৃতের কারণে। তোমরা নিশ্চয়ই জানো যে মানুষের যে ডান পাশের কিডনি আর বাম পাশের কিডনি, ডান পাশে যেহেতু লিভার থাকে, যকৃত থাকে, সো এই যকৃতের কারণে ডান কিডনিটা নিচে থাকে। এই যে দেখো, আমরা কিন্তু আর একটা কোরিলেশন পেয়ে গেলাম। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশনের জন্য, যে শুক্রাশয় পুরো প্রাণীবিজ্ঞান বইয়ে উপর নিচ দিয়ে কি আছে? দুইটা কথা আছে। সো একটা হচ্ছে শুক্রাশয়ের বেলায় বামটা নিচে, কিডনির বেলায় ডানটা নিচে। এখন তোমার কোনটা মনে থাকবে? ছেলে হলে তো দুটোই খুব ইজিলি মনে থাকবে, বাট নর্মালি বৃক্কটা সবারই মনে থাকবে, কারণ মানুষের ডান পাশে যকৃত, ডান বৃক্ক নিচে, শুক্রাশয় হচ্ছে জাস্ট অপোজিট। সো তোমরা একটু দেখতে পারো যে এটা আসলে ঠিক আছে কিনা, তোমরা চেক করে দেখতে পারো ছেলেরা যে আসলে ঠিক আছে কিনা। তবে আমি শুনেছিলাম যারা বাম হাতে লেখে তাদের মনে হয় উল্টা হইতে পারে। সেরকম কেউ বাম হাতে লেখো আছো কিনা, এবং তার কি ডানটা নিচে কিনা একটু আমাকে জানাবা। আমি তাহলে এটা একটা গবেষণার কাজে ইউজ করতে পারবো। ওকে। আচ্ছা, এইবার দেখো, তাহলে বাম দিকের স্ক্রোটাম কইবে এমন হচ্ছে কেন? সমস্যা কি তোর? আজকের ক্লাসে ঝামেলা করছ না ভাই? ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বামটা কি? বাম দিকের স্ক্রোটাম হচ্ছে বড় এবং কিছুটা ঝোলা, এবং এটার যে ডানটা হচ্ছে অপোজিট, সেটাও কিন্তু আমি বলে দিলাম। এখন দেখো, একটা ভয়াবহ কথা বলেছে। যখন তুমি ছোট মানে কি, মায়ের পেটে, তখন তোমার এই বল দুইটা কিন্তু বাইরে ছিল না, এটা ছিল পেটের ভিতর। ও মাই গড, এটা ছিল তোমার পেটের ভিতর। সর্বনাশ। তাহলে ভ্রূণীয় বিকাশের সময় তুমি যখন ভ্রূণ অবস্থায় বিকাশ পাচ্ছ, তখন উদর মানে তো বোঝো পেট, এটা তোমার পেটের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, পেটের ভিতর পেলভিক গহ্বর, এই যে এই জিনিসটার নাম পেলভিস,
এর ভেতরে ছিল, পেলভিক গহ্বরে ছিল। কিন্তু জন্মের সময় এগুলো তোমার পেটের ভেতর থেকে, উদর গহ্বর থেকে বেরিয়ে জায়গা মতো চলে আসে ভাই। অনেক সময় জায়গা মতো চলে নাও আসতে পারে। যদি না আসে তাহলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে, বংশই থাকবে না। দেখো কেন বাইরে আসে, তুমি আগে এটা বোঝো। আমার বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, জানো তো? বেশি বললাম না? ঠিকই আছে, ঠিকই তো আছে না? ঠিক আছে। তো বাইরে মানে দেহের বাইরে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম। কত ডিগ্রি সেন্টিগ্রেড কম? 2 ডিগ্রি। এবং দেখো, চিন্তা করো, সামান্য 2 ডিগ্রি সেলসিয়াস কম। এজন্যই আল্লাহ তাআলা ভেতরের একটা জিনিসকে বাইরে নিয়ে আসে, শুধুমাত্র টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমের কারণে। তার মানে অত্যাধিক টেম্পারেচার হলে শুক্রাশয় থেকে কিন্তু শুক্রাণু তৈরিটা ব্যাহত হয়ে যাবে। তাহলে যদি কোনো কারণে কারো উদর থেকে এই শুক্রাশয়টা, টেস্টিসটা স্ক্রোটামে না বেরিয়ে আসে, তাহলে ওটা যদি ভিতরেই থাকে, তাহলে ওই শুক্রাশয় কিন্তু শুক্রাণু তৈরি করতে পারবে না। এরকম একটা ঘটনা ঘটেছিল একবার। কারো একজনের, আমার মনে নাই ডিটেলস, হালকা করে যেটু মনে আছে, ও একদিন ডাক্তার দেখালো, ওর একটা টিউমার হয়েছে কোথায় জানি, এই পেটের আশেপাশে এইখানে টিউমার হয়েছে। ও মা, পরে টিউমারটা কেটে দেখে এটা বল, শুক্রাশয়। আচ্ছা, বল বলবো না, শুক্রাশয়। ছোটবেলায় একটা বড় ভাই না বলতো, এই আমার বল আছে, তোর আছে? আমি না বুঝতাম না যে এই বল মানে, আমি তো ভাবছি বল মানে শক্তি আছে। আচ্ছা, যেটা হলো, তো আমারও তো, এই তাকাও, উদর গহ্বর থেকে কি বেরিয়ে আসে। তো একবার ওই লোকের উদর গহ্বর থেকে বেরিয়ে আসে নাই, ওনাও ভাবছে এটা টিউমার, কি জানি দেখা যায়। পরে দেখা গেল, কেটে বের করে দেখে এটা শুক্রাশয়। ওর বয়স কিন্তু 18 বছর পার হয়ে গেছে। তখন ডাক্তার বলে, এই মিয়া, আপনার যে একটা মানে স্ক্রোটামে নাই, এটা আপনি এতদিন বুঝেন নাই। স্বাভাবিক, ও কেমনে বুঝবে? তোর 2টা চোখ, আমার 2টা চোখ, আমার যদি একটা না থাকে আমি তো বুঝবো, আমার কেন নাই? কিন্তু ওইটা তো আর সবসময় মানে ও দেখে নাই, যে ও ভাবছে এরকমই এরকমই। তো মানে এখন এইটাকে কি বলে দেখো, আজমল স্যার এটা নাই, আমার ফিনিশিং টাচ বইয়ে আমি কিন্তু ভাইয়া দিয়ে দিয়েছি। এই যে দেখো, এই যে দেখো, আমি দিয়ে দিয়েছি অর্কি, অর্কিড। এই অর্কি শব্দটার অর্থ শুক্রাশয়। মনে রাখো, শুক্রাশয়ের কিন্তু 2টা মিনিং, একটা হচ্ছে টেস্টিস আর একটা অর্কিড। তোমরা অর্কিড দেখছো? অর্কিড গাছ যখন তুমি উঠাবা, অর্কিড গাছের শিকড়ের ওখানে ওরকম ঝোলা 2টা জিনিস থাকবে শুক্রাশয়ের মতো। এই জন্য শুক্রাশয়ের আর একটা নাম অর্কিড। আর তোমরা নিশ্চয়ই অপুষ্পক উদ্ভিদ শুনেছো, ক্রিপ্টোগ্যামিয়া মানে অপুষ্পক, ক্রিপ্টোগ্যামিয়া পড়ছো না? পড়ছো ক্রিপ্টো। আবার তুমি ম্যালেরিয়াতে পড়ছো, যখন ম্যালেরিয়ার জীবাণু যকৃতে গিয়ে লুকায় থাকে, তখন একে বলে ক্রিপ্টোজয়েট, ক্রিপ্টোজয়েট, রাইট? সো ক্রিপ্টো মানে লুকানো। তাহলে এই অর্কিড, এই জিনিসটা যদি জায়গা মতো না থেকে ভেতরে লুকায় থাকে, তাকে বলে ক্রিপ্টো অর্কিডিজম। দেখো ভাইয়া বলেছে যে জন্মের সময় উদর গহ্বর হতে বের হয়ে এসে কোথায় আসে? স্ক্রোটামে আসে। যদি না আসে, তখন একে বলা হয় ক্রিপ্টো অর্কিডিজম। তাহলে এটা একটা এক্সট্রা ইনফরমেশন তোমাদের কিন্তু জানা লাগবে। তাহলে দেখো, মাজেদা ম্যাডাম আবার 2 না বলে 2 থেকে 4 বলেছে, রেফারেন্সটা দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে, এ থেকে একটা ছোট্ট শিক্ষণীয় তোমার ফিউচারের জন্য। তাহলে শুক্রাশয় কিন্তু গরম পছন্দ করে না। এই জন্য দেখবা যে গরমের সময় সে কিন্তু উদরের কাছে না এসে একটু নিচের দিকে থাকে। আবার শীতকালে অনেক ঠান্ডা, তখন আবার সে কিন্তু একটু উপরে উঠে আসে যাতে একটু গরম পায়। যাই হোক, তোমার জন্য শিক্ষণীয় হচ্ছে ভাই, ওই গোসলের সময় যে গরম পানি দিয়ে শীতকালে গিজার ইউজ করো না, একটু কম করো, কারণ সর্বনাশ হয়ে যাইতে পারে। অনেক সার ভাইরা আছে, অনেক ভাইয়ারা আছে, ল্যাপটপ ঠিক কোন জায়গায়, এই যে এই জায়গায় রেখে টাইপ করে, শেষ ভাই, ও শেষ, ও পরে বুঝবে, শেষ। এই খবরদার, পারলে ফোনটাও এই জায়গায় রাখবা না। ফোন কই রাখবা? বুকের পকেটে না, তখন আবার হার্টের সমস্যা হয়ে যাইতে পারে। ফোন কই রাখবা? হাতেই রাখো, ফোন হাতেই রাখো, নাহলে কিন্তু ফোনের ভাইব্রেশন হবে সামনেও এবং ভবিষ্যতে। ওকে, তাহলে দেখো, তাহলে দেখো এটার ওজন কত? 10 থেকে 12 গ্রাম। এটা কিন্তু মুখস্থ বিদ্যা। দৈর্ঘ্য 4 ছক্কা সেন্টিমিটার আছে, প্রস্থ আরো অর্ধেক। এখন আসো, যেহেতু আমরা শিখলাম অর্কি, অর্কি মানে শুক্রাশয়, তাহলে ভাই মেস অর্কিয়াম যদি বলে এটা কার আবরণ, ডেফিনেটলি এখানে অর্কি আছে, শুক্রাশয়ের আবরণ, কোনো ব্যাপার, ইজিলি পারবো। এখন আসো,
তিনটা যোজক টিস্যু, তাহলে ওভারঅল যদি বলে শুক্রাশয়ের আবরণ কি, তাহলে মেসোরকিয়াম। ওভারঅল যদি বলে শুক্রাশয়ের আবরণ কি, মেসোরকিয়াম। কিন্তু যদি পরীক্ষায় আসে যে মেসোরকিয়ামের তিনটা যোজক টিস্যুর আবরণ আছে, বাইরে কি, মাঝে কি, ভেতরে কি, সো এইটা আমি কেন আমার এই ফিনিশিং টাচ থেকে দেখাচ্ছি। সো দেখো, ভ্যাজাল টেস্টিস, মনে রাখো, বলো ভ্যাজাল টেস্টিস, অর্থাৎ সবার বাইরে ভ্যাজাইনালিস, টিউনিকা মানে পর্দা, সবার বাইরে ভ্যাজাইনালিস, তারপরে অ্যালবুজিনিয়া, তারপরে ভাস্কুলোসা টেস্টিস, তারপরে ভাস্কুলোসা টেস্টিস। খেয়াল করো, খেয়াল করো, বইয়ের মধ্যে কিন্তু তিনটার কথা দেওয়া নাই। দেখো, বইয়ের মধ্যে শুধু বলা আছে প্রত্যেক শুক্রাশয় টিউনিকা অ্যালবুজিনিয়া নামক আবরণে আবৃত। দেখো, আর কিন্তু কিছু কথা নাই। সো আজমল স্যারে কিন্তু ইন ডিটেলস মানে সব কিছু বলা নাই, কিন্তু আব্দুল আলিম স্যার অন্যান্য বইয়ে আছে। তো এই কারণে তুমি এটা পড়বা ওটা পড়বা, সেইখানে কিন্তু সাজানো আছে। যদি পরীক্ষায় প্রশ্ন করে যে ওভারঅল শুক্রাশয়ের আবরণ কি, মেসোরকিয়াম, আর তিনটা যোজক টিস্যুর আবরণ দিয়ে গঠিত, তাহলে বাইরে কি, মাঝে কি, ভেতরে কি, ভ্যাজ আল টেস্টিস, বাইরে ভ্যাজ ভ্যাজাইনালিস, মাঝে আল অ্যালবুজিনিয়া, ভেতরেটা হচ্ছে ভাস্কুলোসা টেস্টিস, এটা যাতে ভুল না হয়। এখন আমি বলেছি বইয়ের মধ্যে একটু মনোযোগ দাও বাবুরা। সো কি মনোযোগ দিতে বলছে এটা পরে বলছি, আগে আসো আমাদের আজমল স্যার কি বলেছেন। রেডি সবাই? তাহলে আমরা এই পর্যন্ত পড়েছি। এবার দেখো তো, তোমরা নিশ্চয়ই পরিফেরা পর্বের নাম শুনেছ। ফেরা মানে বহন করা, পরিফেরা, পোর ছিদ্র, ফেরা বহন। পরিফেরা কি করে? পরিফেরা ছিদ্র বহন করে, ছিদ্রালো প্রাণী, রাইট। সো সেমিনিফেরাস তাহলে কি করে? সিমেন বহন করে। সিমেন মানে কি? বীর্য, শুক্রাণুর সাথে আরো কিছু পদার্থ মিলে হয় সিমেন। তাহলে দেখো, সিমেন পরিবহনকারী যে নালী, তাকেই বলা হয় সেমিনিফেরাস নালিকা। তাহলে প্রত্যেকটা শুক্রাশয়, এই হচ্ছে ভাইয়া শুক্রাশয়, তুমি বাইরে থেকে যেমন দেখতে পাচ্ছ, এটা আসলে কাটা হয়েছে, এরকম বাইরে থেকে দেখতে পাবা না, তুমি চেষ্টা করেও কাটতে হবে। তাহলে সেমিনিফেরাস নালিকা, এই নালিকা আছে 1000টি, 1000টি, এবং দেখো এটা পেঁচানো, এই হচ্ছে সেমিনিফেরাস নালিকা, রাইট। 1000টি সেমিনিফেরাস নালিকা আছে। এখন এই যে বোঝো, তাহলে এই সেই সেমিনিফেরাস নালিকা। এখন দেখো, এটা এটা যদি সেমিনিফেরাস নালিকা হয়, এটা যদি সেমিনিফেরাস নালিকা হয়, তাহলে বলো তো এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটা কি দুই সেমিনিফেরাস নালিকার মাঝে না? ইন্টার বলে একটা শব্দ আছে, ইন্টার, দুইটা শব্দ আছে, অনেকেই গোলমাল করে ফেলো। একটা হচ্ছে ইন্টার আর একটা হচ্ছে ইন্ট্রা। আমি কিন্তু বলতেছি একটু একটু ডিটেলস পড়াচ্ছি, মেডিকেলে কিন্তু এত স্লো পড়ানো যাবে না। সো ইন্টার মানে হচ্ছে আন্ত, ভাইয়া আন্ত, মানে দুইটা জিনিসের মাঝে থাকবে, সেটা হলো ইন্টার। আর ইন্ট্রা মানে হলো অন্ত, অন্ত মানে একটা জিনিসেরই ভেতরে থাকবে, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো তো, খেয়াল করো তো, এটা একটা সেমিনিফেরাস নালিকা, এটা একটা সেমিনিফেরাস নালিকা। তাহলে দুইটার মাঝে যদি কোনো কিছু থাকে বা কোনো কোষ থাকে, তাহলে তাহলে এই কোষটার নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ, এবং একটা বিজ্ঞানীর নামে একে বলা হয় ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। বলো কি নাম? ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক, ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। লিডিকের নামে কিন্তু এটার নাম ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখানে যে কোষটা থাকে লিডিক কোষ, লিডিক কোষ, এই কোষটা থেকেই টেস্টোস্টেরন তৈরি হয়। বলো কি তৈরি হয়? টেস্টোস্টেরন তৈরি হয়। মনে রাখবা, এটা জীবনও ভোলা যাবে না। তাহলে শুক্রাশয়ের কোন কোষ থেকে টেস্টোস্টেরন তৈরি হয়? উত্তর হলো ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। সো ইন্টারস্টিশিয়াল কোষ কই থাকে? সেমিনিফেরাস নালিকার মাঝে। তার মানে আমি বলতে পারি সেমিনিফেরাস নালিকাগুলো এই ইন্টারস্টিশিয়াল কোষের মধ্যেই ডুবানো থাকে বা ভেসে থাকে। এবং তুমি যদি বুঝে বুঝে পড়ো, দেখো তোমার কিন্তু এই যেমন টেস্টোস্টেরন, এই নামটাও যদি তুমি একবার চিন্তা করো, কেন এর নাম টেস্টোস্টেরন বলো তো? টেস্টোস্টেরন কেন বলো তো? কারণ টেস্টিস থেকে ক্ষরণ হয় স্টেরয়েড ধর্মী হরমোন, এজন্যই তার নাম টেস্টোস্টেরন। তাহলে কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন? আজীবন মনে রাখবে, একটা ট্রিক শিখাই দিই, কোশ্চেন যদি পরীক্ষায় আসে কোনটি স্টেরয়েড ধর্মী, কোনটি স্টেরয়েড ধর্মী যদি পরীক্ষায় আসে, তাহলে মনে রাখবা তার নামের মধ্যে শয়টা থাকবে, এসটি থাকবে। এসটি যখনই একসাথে থাকবে বা স্টার স্টেরয়েড, তাহলে তুমি বুঝেই নিবা এটা মানে স্টেরয়েড ধর্মী হরমোন। যেমন ইস্ট্রোজেন, এসটি আছে, প্রোজেস্টেরন, অ্যালডোস্টেরন, এগুলো সবই হলো স্টেরয়েড ধর্মী হরমোন। ওকে, আচ্ছা, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ বা লিডিক, দেখো এই সেমিনিফেরাস নালিকা কই আছে, কই আছে, কই আবার আছে, বলেই তো দিলাম। তাহলে এটা আছে, এটা আছে। ইন্টারস্টিশিয়াল কোষ
বা লিডিক কোষে ডুবানো আছে, অর্থাৎ সেমিনিফেরাস নালিকার এইগুলো ইন্টারস্টিশিয়াল কোষ, সেখানে এরা ডুবানো আছে। এখন তুমি বলো তো এই রেটি শব্দটা তুমি কোথায় কোথায় শুনেছো? রেটি শব্দটা তুমি শুনেছো দুই জায়গায়, একটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অন্তঃপ্লাজমীয় জালিকা। সো রেটি মানে কি? জাল। আর একটা তুমি কোথায় শিখেছো? বায়ুথলিতে শিখেছো, রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, রাইট? রেটিয়া কি? মিরাবিলিয়া। সো হুজুর বলেছে ব্যতিক্রম কর্টিসল, তো হুজুর এখানেও কিন্তু এসটিআর কিছুটা আছে, আচ্ছা বোঝা যাবে, যাই হোক। তাহলে রেটিয়া মিরাবিলিয়া, রেটিয়া মিরাবিলিয়া, রেটি মানে কি? জাল। তাহলে এই যে সেমিনিফেরাস নালিকাগুলো, খুবই কমন সেন্স, একদম দেখো লজিক ভাবে চিন্তা করো, এই যে সেমিনিফেরাস নালিকাগুলো তারা যখন একসাথে জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, জালের মতো একটা স্ট্রাকচার তৈরি করে, এই যে এরা গিয়ে এই যে এখানে একটা দেখো জালের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে, তাহলে টেস্টিসের ভিতর যদি জালের মতো কিছু হয় তার নাম কি হচ্ছে? রেটি টেস্টিস। তাহলে কখনো যদি পরীক্ষায় আসে যে জালিকাকার গঠন সৃষ্টি করে, তাহলে তোমার মধ্যে যদি এই ঘিলুটা থাকে যে জালিকাকার, তাহলে উত্তর হবে কি? রেটি টেস্টিস। এখন দেখো রেটি টেস্টিস থেকে কিছু ভেসেল, রেটি টেস্টিস থেকে কিছু ভেসেল বের হয়ে যাবে, বের হয়ে যাবে। সো বের হয়ে যাওয়া মানে কি? ইফারেন্ট। বের হয়ে যাওয়া মানে কি? ইফারেন্ট। ই মানেই এক্সিট, এবং এগুলো কে বের হয়ে যাচ্ছে? বিভিন্ন ভেসেল, আসলে ভেসেল নালী বের হচ্ছে, তাই তার নাম হলো ভাস ইফারেন্সিয়া। সো ভাস ইফারেন্সিয়া থেকে একটা সংখ্যা মনে রাখবা যে T20, এই যে 20-তে 4 ছক্কা হাঁকাতে হবে, মনে রাখবা। তাহলে এই ভাস ইফারেন্সিয়া হলো 20টা 4 ছক্কা মিলিমিটার হচ্ছে তার দৈর্ঘ্য, তাহলে ভাস ইফারেন্সিয়া মানে 20-তে 4 ছক্কা, হ্যাঁ 20। সো 20টা 4 ছক্কা, এগুলো একদমই আসে না, জাস্ট আমি একটু বলছি। তাহলে এটার নাম হলো ভাস ইফারেন্সিয়া। তাহলে বলো একটা টেস্টিসের মধ্যে কি কি থাকছে? সো টেস্টিসের মধ্যে থাকছে সেমিনিফেরাস টিউবিল বা নালিকা, সেই সেমিনিফেরাস নালিকার মাঝে মাঝে থাকছে ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। এই ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক কি করছে? শুক্রা টেস্টোস্টেরন তৈরি করছে, টেস্টোস্টেরন তৈরি করছে, রাইট? এবং এরা মিলে কি হলো? রেটি টেস্টিস। সেই রেটি টেস্টিস যখন বের হয়ে গেল, সো তার নাম ইফারেন্সিয়া, যেহেতু ভেসেল, সো ভাস ইফারেন্সিয়া। কয়টা? 20টা। কত মিলিমিটার? 4 ছক্কা, 4 থেকে 6 মিলিমিটার। ক্লিয়ার? এখন আমি সেই জিনিসটাই জাস্ট এখানে বলেছি যে একটু মনোযোগ দাও বাবুরা, কিন্তু এখানে আমি একটা এক্সট্রা কথা বলেছি যেটা আজমল স্যারের বইয়ে নাই, সেই কথাটা তোমরা এখন শিখে ফেলো। সেটা হচ্ছে, আমরা তো জানি যে শুক্রাশয়ে শুক্রাণুও তৈরি হয়, শুক্রাশয়ে শুক্রাণুও তৈরি হয়, টেস্টোস্টেরনও তৈরি হয়। তো একই সাথে দেখো শুক্রাণু বা রস তৈরি করছে, আবার টেস্টোস্টেরন তৈরি করছে। টেস্টোস্টেরন তৈরিটা হচ্ছে হরমোন, আবার শুক্রাশয় তৈরিটা হচ্ছে এটা বহিঃক্ষরা অংশের কাজ, হরমোন তৈরিটা হচ্ছে অন্তঃক্ষরার কাজ। তাই কিন্তু শুক্রাশয়কে বলে মিশ্র গ্রন্থি। তো আমাদের বইয়ে কিন্তু অনেকগুলো মিশ্র গ্রন্থি আছে। ওভারঅল মোটা দাগে মিশ্র গ্রন্থির নামের শেষে থাকে শয়, মিশ্র গ্রন্থির নামের শেষে থাকে শয়। একটা হচ্ছে শুক্রাশয়, একটা হচ্ছে ডিম্বাশয়, একটা হচ্ছে অগ্নাশয়, আবার জলাশয়, মলাশয়, মহাশয়, পিত্তাশয়, এসব শয় কিন্তু না, খেয়াল রাখিস। তুমি যদি ভালোভাবে মানে ধরতে চাও, তোমার যকৃতও কিন্তু একটা মিশ্র গ্রন্থি, কারণ যকৃতের মধ্যে যে পিত্তরস ক্ষরণ হয় সেটা বহিঃক্ষরা, যকৃত থেকে অ্যানজিওটেনসিনোজেন হরমোন ক্ষরণ হয় সেটা অন্তঃক্ষরা। তুমি যদি ধরতে চাও তোমার বৃক্ক বা কিডনিও একটা মিশ্র গ্রন্থি, সেখান থেকেও রেনিন এনজাইম ক্ষরণ হয় যেটা কাজ করে হরমোনের মতো, আবার সেখান থেকেও এরিথ্রোপোয়েটিন হরমোন ক্ষরণ হয়। সো এটাকেও তুমি মিশ্র গ্রন্থি বলতে পারো, কিন্তু বইয়ে কিন্তু ডিরেক্ট উল্লেখ করা নাই যে বৃক্ক মিশ্র গ্রন্থি, তাই তোমরা মিশ্র গ্রন্থি বলতে এই 3টা শয় বুঝবা, ঠিক আছে? সো একসাথে আমি কিন্তু এটা বলে দিলাম। আচ্ছা, এখানে যেটা এক্সট্রা ইনফো দেওয়া আছে সেটা হলো এই যে সেমিনিফেরাস নালিকার মাঝে তো লিডিক কোষ আছে যেখান থেকে টেস্টোস্টেরন হয়, এটা আজমল স্যারে বলা আছে। কিন্তু বলা আছে দেখো এই নালিকাগুলোর অন্তঃপ্রাচীরে, এই যে ভেতরের যে প্রাচীরে, ভেতরের প্রাচীরে 2 ধরনের কোষ থাকে। একটা কোষের নাম হলো, আচ্ছা এই অন্তঃপ্রাচীরটার আবার নাম আছে জার্মিনাল এপিথেলিয়াম, মানে অন্তঃপ্রাচীরে থাকে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়ামে 2 ধরনের কোষ আছে। এর মধ্যে যে কোষটা শুক্রাণু বানায় তাকে বলে শুক্রাণু মাতৃকোষ। সে যেহেতু স্পারমাটোজোয়াকে জেনেসিস করে তাকে বলে স্পারমাটোজেনেটিক কোষ। এখান থেকেই শুক্রাণু তৈরি হয়। আর তাকে পুষ্টি দেওয়ার জন্য আর একটা কোষ আছে সার্টলি কোষ, যেটা এই শুক্রাণুকে পুষ্টি দেয়, যেটা এই শুক্রাণুকে পুষ্টি দেয়। সো এই কথাটা কিন্তু তোমাদের আজমল স্যারের বইয়ে নাই। তাহলে আমি আবারও বলি, খুবই সিম্পল। এটা যদি একটা শুক্রাশয় হয়,
এগুলো হচ্ছে শুক্রাশয়ের আসলে এরকম কতগুলো খণ্ড থাকে, এই খণ্ডের মধ্যে আছে সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস নালিকা, এই জায়গায় আছে ইন্টারস্টিশিয়াল কোষ অফ লিডিক। এই সেমিনিফেরাস নালিকার অন্তঃপ্রাচীরটাকে বলে জার্মিনাল এপিথেলিয়াম। তার মধ্যে দুই ধরনের কোষ, যে শুক্রাণু বানায় স্পারমাটোজেনিক কোষ, নাম দেখেই ভাই বোঝা যাবে, তোমার একটাও মুখস্থ লাগছে না। আর যেটা পুষ্টি দিবে তার নাম সার্টোলি কোষ। সেটা কয়েকবার বলো, সার্টোলি কোষ কি দিবে? পুষ্টি দিবে। সার্টোলি কোষ কি দিবে? পুষ্টি দিবে। এবং এই সেমিনিফেরাস নালিকা মিলে যে জালের মতো অংশ হলো তার নাম রেটিটেস্টিস, সেখান থেকে 20টা 4 মিলিমিটার তার হচ্ছে ভাস ইফারেন্সিয়া। তাহলে একটা শুক্রাশয়ের ভেতর সিকোয়েন্সটা হলো সেমিনিফেরাস নালিকা, এইটা ভুল আছে, আগে রেটিটেস্টিস হবে তারপরে হবে ভাস ইফারেন্সিয়া। তাহলে সেমিনিফেরাস নালিকা, রেটিটেস্টিস, ভাস ইফারেন্সিয়া, সেমিনিফেরাস নালিকা, রেটিটেস্টিস, ভাস ইফারেন্সিয়া। এরপর কি আছে খেয়াল করো, এরপর কি আছে? ছবিটা দেখো আজমল স্যারের বইয়ে, আজমল স্যারের বইয়ের ছবিটা দেখো, একদম নামের সাথেই মিল আছে। এইটা যদি শুক্রাশয় হয়, ঠিক এই শুক্রাশয়ের মাথায়, ঠিক এই শুক্রাশয়ের মাথায় দেখো টুপির মতো একটা কিছু আছে। তো তোমরাই বলো তো এপি শব্দটার অর্থ কি? এপি শব্দটার অর্থ উপরে, এপি শব্দটার অর্থ উপরে। তো এপি শব্দের অর্থ যেহেতু উপরে, এর যেহেতু উপরে আছে তার নাম এপিডিডাইমিস। শেষ। তাহলে এপিডিডাইমিস কি? এটা কিন্তু শুক্রাশয়ের অংশ না, এটা কিন্তু প্রজননতন্ত্রের, পুরুষ প্রজননতন্ত্রের শুক্রাশয়ের পরের অংশ। অর্থাৎ শুক্রাশয় থেকে শুক্রাণুগুলো এপিডিডাইমিসেই যাবে। এর আবার 3টা অংশ আছে দেখো, এটা হচ্ছে মাথা, এই জায়গাটা, তারপর এটা মধ্যখণ্ড, আর এই যে নিচের অংশটাকে আমরা বলবো লেজ। তো এইগুলোর আবার অপর নামও আছে, চলো আমরা সেটা দেখে আসি। সেখানে একটা সংখ্যা আছে, মানুষ সে শুক্রাশয় প্রতি সেকেন্ডে 1500 দিয়ে বায়োলজিতে 5টা কথা মনে রাখবা। 1500 দিয়ে বায়োলজিতে 5টা কথা মনে রাখবা। মানুষ ডেইলি মুতু করে 1500, মানুষ ডেইলি থুতুও করে 1500, থুতু মানে হচ্ছে লালারস ক্ষরণ করে 1500। সো মুতু থুতু 1500। মানুষের যে মাথা, এই মস্তিষ্কের আয়তন হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার। তাহলে মুতু থুতু মাথু। মানুষের যে যকৃত, মানুষের যে যকৃত সেটা 1500 ml রক্ত জমা রাখে, 1500 ml রক্ত জমা রাখে, এই জন্য এটাকে রক্তের ভান্ডার বলা হয়। তাহলে কয়টা হলো? একটা হচ্ছে মুতু, একটা থুতু, একটা মাথু, একটা যকৃতু। এবার মানুষের, এটা আলিম স্যারের বইয়ে আছে, রেসিডিউয়াল ভলিউম। রেসিডিউয়াল ভলিউম কি? এই যে আমি নিঃশ্বাস ছাড়লাম, এই যে যতটুকু ছাড়লাম এটার পরিমাণ 500, এটাকে বলে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম। এবং এটা ছাড়ার পরেও আমার শরীরে যেটুকু অবশিষ্ট থাকলো তাকে বলে রেসিডিউয়াল। রেসিডিউ মানে অবশিষ্ট, এটার পরিমাণও হলো 500। আর আজকে আমরা শিখলাম প্রতি সেকেন্ডে শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু পার সেকেন্ড 1500। তাহলে বায়োলজি বইয়ে 1500 দিয়ে আর কিছু নাই, থাকলে জানাইতে পারো। তাহলে এই যে একসাথে 1500 গুলোকে আমি একসাথে লিখলাম, এটাকেই বলে কোরিলেশন। তাহলে বলো 1500 দিয়ে কি আছে? মুতু, মানুষ ডেইলি মুতে 1500, থোতে না থোতে থুতু করে 15, আচ্ছা সরি, মুতু 1500, থুতু 1500, মাথু, যকৃতু, রেসিডু সব উ, শুক্রাণু সব উ ভাইয়া। তাহলে বলো মুতু, থুতু, মাথু, যকৃতু, রেসিডু, শুক্রাণু, আবার ডিম্বাণু। তাহলে কিন্তু ঝামেলা ভাই, ডিম্বাণু সেকেন্ডে 1500, মা সেই তো একটা হয়, কি কস? চল ঠিক আছে, তাহলে একসাথে এটা পারবা কিনা? এই তোমাদের কমেন্ট পড়ি অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে কমেন্ট পড়ি না, বলো এই মুতু থুতু মাথু একটু কমেন্ট করো পোলাপান। হ্যাঁ নাজমা, সাবাস নাজমা, লিম্ফোসাইটে চলে গেছে, মাই গড কি অবস্থা। নাজমা বস নেই, নাজমা কিন্তু ট্যালেন্ট আছে সেই। আচ্ছা তাহলে এপিডিডাইমিস, তো মনে রাখো এপিডিডাইমিসের দৈর্ঘ্য 4 থেকে 6, কিন্তু এটা মিটার। তাহলে ভাস ইফারেন্সিয়া ছিল 4 মিলিমিটার, এপিডিডাইমিস মিটার। এগুলো আসবে না, আসবে কোনটা? এইটা। এপিডিডাইমিসের 3টা অংশ, মস্তক মনে রাখবা, মাথায় আমরা ক্যাপ পরি, তাহলে মস্তক হচ্ছে ক্যাপুট, দেহ এটাই মাঝখানে, তাহলে মধ্য। আর লেজ, তোমরা রুই মাছে পড়ছো, রুই মাছের লেজে যে ধমনী রক্ত নিয়ে যায় তার নাম কডাল ধমনী। কি নাম? কডাল ধমনী। আই এমডি মৃদুল, তোমার বই 23 সালের আর আমি পড়াচ্ছি 25 সাল, তাহলে আমি কি না? 25 সালই পড়তে হবে, 23 সালের বই চলবে না তো? কি বলো, 23 সালের বই চলবে না? চলবে না বলা ঠিক না, মানে টিচাররা 25 সালের বই থেকে প্রশ্ন করবে, আর তুমি কোনটা পড়বা তোমার ইচ্ছা।
ওকে, এখন আসো এপিডিডাইমিসের কাজ কি। একটা জিনিস চিন্তা করো, সেটা হলো শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়েছে। দেখো শুক্রাশয়ে শুক্রাণু কই গেল, শুক্রাশয়ে শুক্রাণু তৈরি হয়েছে। সেই শুক্রাণুটা, এই ছবিটাই ভালো আছে, সেই শুক্রাণুটা এপিডিডাইমিসে গিয়ে জমা থাকবে, 1 মাসের মধ্যে জমা থাকবে। এই 1 মাস কি করবে জানো, এই এপিডিডাইমিস 1 মাস তাকে খাওয়াবে, পুষ্টি দিবে যে তুই আর একটু তরতাজা হ, ভালোভাবে নিষেধ করা লাগবে কিন্তু, বুঝলা, আরও একটু তরতাজা হ, 1 মাস জমা রাখে। সাথে কি করে, ধরো তুমি যখন ওই কি বলে এটাকে, ধরো ধান মাড়াই করছো, ধানের সাথে কিছু পাতান থাকে না, সো তুমি যদি ধানের সাথে ওই খড়খুঁটা সহ বিক্রি করো, ওই ধানের কি দাম বাড়বে না? তো শুক্রাণু তৈরি হওয়ার সময় এই শুক্রাণুর সাথে যদি কিছু এক্সট্রা পদার্থ থাকে, যেগুলো থাকলে শুক্রাণুর নিষেক ক্ষমতা কমে যাবে, এই এপিডিডাইমিস করে কি, এই 1 মাস ধরে শুক্রাণু থেকে ওই পদার্থগুলোকে আলাদা করে জাস্ট জেনুইন শুক্রাণু রাখে, যেটা ভালো মতো নিষেক করতে পারে। সো এপিডিডাইমিসের ভাইয়া 3টা কাজ, তুমি এভাবেই মনে রাখবা। প্রথম কথা হলো, কোথায় গেছে, কোথায় গেছে, এই যে দেখো, সে শুক্রাণুর ভেতর থেকে তরল এবং বিভিন্ন কঠিন অসার পদার্থ, যেগুলো আসলে সার নাই, মজবুত না, সেগুলোকে আলাদা করে নিষেক ক্ষমতা বাড়ায়। এজন্য তাকে জমা রাখে। এটা লিখে রাখো, অন্য বইয়ে আছে, 1 মাস জমা রাখে, 1 মাস, বা কোথাও লেখা আছে 1 মাসেরও বেশি জমা রাখে। পাশাপাশি দেখো এই 1 মাস জমা রাখবে, খাবার দাবার দিতে হবে না, পুষ্টি দেয়। তাহলে এপিডিডাইমিসের কাজ কি বলো, এপিডিডাইমিসের কাজ হলো 1, শুক্রাণু থেকে খারাপ পদার্থ আলাদা করে তার নিষেক ক্ষমতা বাড়াবে, পুষ্টি, এবং 1 মাস জমা রাখবে। এইবার আসো ভাস ডিফারেন্স। তাহলে আবার আমরা এই ছবিটাতে যাই, লক্ষ্য করো এই এপিডিডাইমিসের যে লেজ, এই এপিডিডাইমিসের যে লেজ, সেই লেজটা চলে গেল একটা বিশাল নালীর মধ্যে। এই সেই বিখ্যাত নালী, এই সেই বিখ্যাত নালী, যে নালীটা অনেক পুরুষ আছে জাস্ট সামান্য লুঙ্গির বিনিময়ে কেটে ফেলে। সো তোমরা দেখবা, আমি যখন ঢাকা মেডিকেল আউটডোরে ছিলাম, সো দেখা গেল 4-5টা মামার বাচ্চা হয়ে গেছে, সে আর নিবে না, তো তখন অফার দেওয়া হয় যে একটা অপারেশন হবে। তোমরা নিশ্চয়ই জানো যে টমি মানে কাটাকাটি, রাইট, টমি, টমি মানে কাটা। আমি অ্যানাটমি নিয়ে পড়াশোনা করছি, সো কাটাকাটি, ব্যবচ্ছেদ বিদ্যা। আর একটমি মানে কাইটা ফেলে দেওয়া। এই ভাস ডিফারেন্সকে যদি কোনো কারণে কাইটা ফেলে দেওয়া হয়, তার নাম ভাসেকটমি। বিয়ের আগে খবরদার লুঙ্গির লোভ এটা কইরো না, ওই মামার 4-5টা হয়ে গেছিল বাচ্চা, তাই। তারপরে এইটা যদি কাইটা ফেলা হয়, তাহলে বুঝো জিনিস তৈরি হবে কিন্তু জিনিস কিন্তু আর যাবে না, সো বাচ্চা হওয়ার চান্স নাই। সো একটা পুরুষের স্থায়ী বন্ধা করার জন্য যে প্রসেস, এটা খুব আসে পরীক্ষার জন্য, তাকে বলা হয় ভ্যাসেকটমি। যেহেতু এই ভ্যাসেকটমি এটা একটা অপারেশন, এটা করা হয় রেগুলার, বাংলাদেশে হচ্ছে, তাই এইটার দৈর্ঘ্য তোমাকে জানতেই হবে, সেটা হলো কত, 45 থেকে 50 সেন্টিমিটার। সো তোমরা কেউ কি জানো, কেউ কি জানো তোমার বডিতে আর কি কি আছে 45 সেন্টিমিটার? কমেন্ট করে একটু জানাও তো, তোমার বডিতে আর কি কি আছে 45 সেন্টিমিটার, দেখি কে কে জানো। তাহলে ভাস ডিফারেন্স 40 থেকে 50 সেন্টিমিটার, মাঝখানের রেঞ্জ হচ্ছে 45, এটাকেই বলা হয় শুক্রনালী, শুক্রনালী। এবং এই ভাস ডিফারেন্সটা কোথায় গিয়ে শেষ হয়, দেখো এই জায়গায়, এই সেই শুক্রাশয়, এই শুক্রাশয় থেকে এপিডিডাইমিস, এইটা ভাস ডিফারেন্স, সে দেখো মূত্রথলির কাছাকাছি এসে বেঁকে এই যে একটা জায়গায় আসলো, এই জায়গায় এসে সে কিন্তু একটু ফুলে যাবে। এই ফোলা অংশটাকে বলে অ্যাম্পুলা। তোমরা পরিপাক তন্ত্র পড়ছো যে পিত্তরস, ওই যে পিত্ত অগ্নাশয় রস মিলে ফোলা হয়, অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা ফোলা জায়গাটার সাথে এটা হচ্ছে সেমিনাল ভেসিকল। দেখো ভেসিকল মানে থলে, এই থলের মধ্যে সিমেন্ট তৈরির বিভিন্ন উপাদান থাকে। তো এই যে থলেটা থেকেই সিমেন্ট আসলে তৈরি হবে, এইটার সাথে যখন শুক্রাণু এসে মিলবে তখন এটার নাম আসলে একদম বীর্য বা সিমেন্ট। তো সেমিনাল ভেসিকলের নালীর সাথে কে মিলিত হয়, পরীক্ষা যদি আসে উত্তর হবে ভাস ডিফারেন্স। এবং এই দুইটা মিলিত হওয়ার পর যা হয়, এই সেই শুক্রাণুধারী বীর্য, সেটাই এই ইউরেথ্রা, এটা দেখো মূত্রথলি, ভাইয়া এটা মূত্রথলি, এটাই হলো মূত্রনালী। এই মূত্রনালীর মধ্যে এটা কিন্তু নিক্ষেপ হয়, নিক্ষেপ হয়, যেহেতু শুক্রাণু এখানে নিক্ষেপ হয়, এই ক্ষেপ থেকে এটাকে বলে ক্ষেপণ নালী, ক্ষেপ থেকে এটাকে বলে ক্ষেপণ নালী। তাহলে সিরিয়ালটা বলো, প্রথমে আছে শুক্রাশয়, শুক্রাশয়ের পর আছে এপিডিডাইমিস, এপিডিডাইমিসের পর আছে কি, ভাস ডিফারেন্স,
ভাস ডিফারেন্সের পর কি আছে? সেমিনাল ভেসিকল। এই সেমিনাল ভেসিকলের নালী মিলে কি হবে? ক্ষেপণ নালী। ক্ষেপণ নালীর পর হচ্ছে ভাইয়া ইউরেথ্রা। ইউরেথ্রার পর কি? যেখানে যাওয়ার সেখানেই যাবে। ওকে, তাহলে এখন হচ্ছে ভাইয়া এই সিকোয়েন্সটা কিন্তু তোমার লাগবে। আর শুক্রাশয়ের মধ্যে আমরা কোন সিকোয়েন্স পড়লাম? প্রথমে পড়েছি সেমিনিফেরাস নালিকা, তারপর পড়েছি রেটি টেস্টিস, তারপরে পড়েছি ভাস ইফারেন্সিয়া, তাহলে এপিডিডাইমিস ডিফারেন্সিয়া। এই সিকোয়েন্স তোমার কেন লাগবে? দেখো পরীক্ষায় আসতে পারে ভাস ইফারেন্সিয়া এবং ভাস ডিফারেন্সিয়াকে যুক্ত করে কে? দেখো এপিডিডাইমিসের পরে ডিফারেন্সিয়া, এপিডিডাইমিসের আগে ইফারেন্সিয়া, তাহলে ইফারেন্সিয়া ডিফারেন্সিয়াকে যুক্ত করবে কে? এপিডিডাইমিস। তাহলে এই সিকোয়েন্স যদি তুমি পারো কোনটা কাকে কাকে যুক্ত করবে, কার পরে কে, কার আগে কে, সবকিছু তুমি পারবা। সিকোয়েন্সটা আমার সাথে প্লিজ একবার বলো, সিকোয়েন্সটা আমার সাথে প্লিজ একবার বলো। তো মনে করো এটা শুক্রাশয়, এর ভিতর আছে সেমিনিফেরাস নালী, সেমিনিফেরাস নালী, এগুলো মিলে হবে রেটি টেস্টিস, রেটি টেস্টিস, তারপর হবে ভাস ইফারেন্স, ভাস ইফারেন্স, তারপরে হবে এপিডিডাইমিস, এপিডিডাইমিস, দেন এটা হচ্ছে ভাস ডিফারেন্স। এটা কি? ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্স গিয়ে সেমিনাল ভেসিকলের নালীর সাথে মিলিত হবে, মিলিত হয়ে এটার নাম হবে ক্ষেপণ নালী, ক্ষেপণ নালী। এই ক্ষেপণ নালী মিলিত হবে কার সাথে? ইউরেথ্রার সাথে। এই ইউরেথ্রার মধ্যে, এই ইউরেথ্রার মধ্যে বাল্বের মতো দুইটা গ্রন্থি আছে, বাল্বের মতো। সো বাল্বের মতো আছে, বাল্ব থেকে বাল্বো কার সাথে লেগে আছে? ইউরেথ্রার সাথে। ইউরেথ্রা মানে মুতু নালী, যেটা দিয়ে মুতু করো তোমরা। বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। তাহলে বলো মানুষের বা পুরুষ মানুষের, মহিলা মানুষ না, পুরুষ মানুষের বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি কয়টা? এই বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি হলো দুইটা। এই বাল্বো ইউরেথ্রাল গ্রন্থিকে একটা বিজ্ঞানীর নামে বলা হয় কাউপারের গ্রন্থি, কাউপারের গ্রন্থি। এবং তোমরা একদমই ভুল করবা না, এই কাউপার থেকে কাস, মিউকাস ভুল করবা না, মিউকাস। অর্থাৎ এই গ্রন্থি থেকে মিউকাস এখানে যায় যাতে শুক্রাণুটা একটু পিচ্ছিল হয়, শুক্রাণুটা একটু পিচ্ছিল হয়। তাহলে শুক্রাণুকে পিচ্ছিল করে যে গ্রন্থি, সেটা ইউরেথ্রার সাথে যুক্ত বাল্বের মতো, তার নাম বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি। বিজ্ঞানীর নামে তার নাম হলো কাউপারের গ্রন্থি। সে মিউকাস ক্ষরণ করে, সে মিউকাস ক্ষরণ করে। আর তোমরা নিশ্চয়ই একটু আগে দেখেছো, তোমরা নিশ্চয়ই একটু আগে দেখেছো যে উপরের দিকে একটা কি আছে? উপরের দিকে একটা মূত্রথলি আছে। এই মূত্রথলির ঠিক নিচে, এই মূত্রথলির ঠিক নিচে মূত্রথলি যে আকৃতির, মূত্রথলি যে আকৃতির তার উল্টা আকৃতির একটা গ্রন্থি আছে। এটা একটাই পুরুষের, এটাকে বলে প্রোস্টেট, এটাকে বলে প্রোস্টেট, এটাকে বলে প্রোস্টেট। তাহলে ভুল করবা না, পতে প্রোস্টেট, পতে পুষ্টি দেয়। প্রোস্টেট কিন্তু একটা, প্রোস্টেট কিন্তু একটা, সবই আছে। প্রোস্টেট পুষ্টি দিবে, কাকে পুষ্টি দিবে? এই প্রোস্টেট গ্রন্থি শুক্রাণুকে পুষ্টি দিবে। তাহলে প্রোস্টেট গ্রন্থি কি রকম? সেটাও মূত্রথলির মতোই আকৃতি বা তার উল্টা। এটাকে আমরা পিরামিড বলতে পারি। প্রোস্টেটকে বলবো পিরামিড, আর মূত্রথলিকে বলবো উল্টানো পিরামিড, উল্টানো পিরামিড। সেটা পিরামিড, এটা উল্টানো পিরামিড। সো এই হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্র। আমরা যদি একটু আজমল স্যারের বইটার দিকে তাকাই, তারপর তোমাদের সাথে একটু গল্প করবো না। তাহলে দেখো সেমিনাল ভেসিকল, তাহলে সেমিনাল ভেসিকলের কাজ হলো সেমিনাল ফ্লুইড ক্ষরণ করা। নামের মধ্যেই সেমিনাল আছে, খুবই সহজ। যেটা 70% বীর্য বা সিমেন্ট গঠন করে। 70% কেন? কারণ বাকি পার্সেন্টগুলো তো শুক্রাণুর থেকেই আসে, মানে শুক্রাণু তো ওখানে থাকবে। এরপরে কি হয়? ক্ষেপণ নালী। তাহলে পরীক্ষা আসতে পারে কোন কোন নালী মিলে ক্ষেপণ নালী হয়? এই যে সেমিনাল ভেসিকলের নালী আর ভাস ডিফারেন্স, এই ভাস ডিফারেন্সের বাংলা হলো শুক্রনালী। দৈর্ঘ্য কখনো আসে নাই। তাহলে ক্ষেপণ নালী দেখো লেখা আছে, এই লাইনটাও পড়তে হবে। প্রোস্টেট গ্রন্থির মধ্য দিয়ে প্রসারিত হয়। ছবিটা দেখো, এইটা যদি হয় ক্ষেপণ নালী, সে কিন্তু প্রোস্টেট গ্রন্থির মধ্য দিয়েই ঢুকে গেছে। তাহলে কোন গ্রন্থির মধ্য দিয়ে ক্ষেপণ নালী প্রবেশ করে? প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি। তাহলে বলো তো ক্ষেপণ নালীর কাজ কি? ক্ষেপণ নালী কোথায় নিক্ষেপ করলো? কোথায় নিক্ষেপ করলো? ইউরেথ্রায়। তাহলে প্রশ্ন হবে ক্ষেপণ নালী শুক্রাণুকে কোথায় পৌঁছে দেয়? ইউরেথ্রায়। এবং সেই ইউরেথ্রা যেটা দিয়ে মুতুও বের হবে, বীর্যও বের হবে। তাই এটাকে পুরুষের বেলায় বলা হয় অভিন্ন নালী। তাহলে কোনটি রেচন জননতন্ত্রের অভিন্ন নালী? সেটা হলো মূত্রনালী, যেটা 18 থেকে 20 সেন্টিমিটার, যেটা 18 থেকে 20 সেন্টিমিটার। তাহলে ছেলেদের বেলায় এটা একই সাথে রেচন নালী আবার জনন নালী, মেয়েদের বেলায় কিন্তু রেচন নালী আলাদা, জনন নালী আলাদা। এবার আসো বহিস্থ যৌনাঙ্গ, অর্থাৎ এই যে তোমরা স্ক্রোটামটা পড়লা, যার ভেতর থাকে দুইটা শুক্রাশয়, এই স্ক্রোটামটা কিন্তু বাইরে থেকে যেহেতু দেখা যায়, সেটা হলো বহি যৌনাঙ্গের মধ্যে পড়ে। এখান থেকে খুব বেশি পড়ার দরকার নাই। হাইড্রো মানে পানি, সিল মানে গহ্বর। এই থলের মধ্যে যদি পানি জমে, এই থলের মধ্যে 5 ধরনের পেশি স্তর আছে, বুঝছো? তো এখানে যদি পানি জমে সেটাকে আমরা বলি হাইড্রোসিল। বলো সেটাকে আমরা কি বলি?
হাইড্রোসিল, এবং এই স্ক্রোটাম শুক্রাণু উৎপন্নের অনুকূল তাপমাত্রা রক্ষা করে এবং এই যে চাপ থেকে রক্ষা করে, চাপ লাগলে পিছলে যাবে, খুব ইজি ব্যাপার। এবার আসো পুরুষাঙ্গ যেটা, সো পুরুষাঙ্গের এই যে সামনের যেটা প্রিপিউস, যেটা মুসলমানের সময় কেটে ফেলা হয়। আমার এক ফ্রেন্ড, তার নামটা বলবো কিনা, সে এখন ইংল্যান্ডে, সো তার নাম না বলি, সে আমাকে একদিন বলে, এই ফাহাদ তোর প্রিপিউসটা দে। আমি বললাম এই শালা কি কস? তো সেই কলমের এই মাথাটাকে সে প্রিপিউস বলতো, অর্থাৎ এটাকে মানে এরকম কিছু একটা, মানে ওর কথা হঠাৎ মনে পড়লো এটা দেখে। তো এইখানে একটা আজমল স্যারের বইয়ে সূক্ষ্ম ভুল আছে, এরকম ভুল তোমাদের আসলে মেডিকেল পরীক্ষার টিচার এগুলো খেয়ালও করবে না। সেটা হলো এই যে পুরুষাঙ্গে দুই ধরনের ইরেকটাইল টিস্যু আছে। ইরেকটাইল টিস্যুর মধ্যে একটার নাম দেখো কর্পোরা ক্যাভার্নোসা, আর একটার নাম দিয়েছে কর্পোরা স্পঞ্জিওসাম। তো আসলে কি তোমাদের শেখাইছিলাম, আমার কাছে যারা পড়ছো তোমরা, নামের শেষে আম মানে এক বচন, তো কর্পোরার এক বচন হলো কর্পাস, কর্পাস। তো এইগুলো আমরা যখন এমফিল করছি আমাদের এই সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলোও টিচাররা ধরতো, মানে এইটা হবে কর্পাস স্পঞ্জিওসাম, মানে এটা একটা। আর এই কর্পোরা ক্যাভার্নোসা এটা দুইটা, তাই এর নাম হলো কর্পোরা ক্যাভার্নোসা, নামের শেষে আ এবং আ, তাহলে এক বচনের শেষে হয় আম আস, তাহলে এটা হবে কর্পাস স্পঞ্জিওসাম। তো যাই হোক, এগুলো তোমাদের ঝামেলা করবে না। তাহলে পুরুষের জনন গ্রন্থি দুইটা, একটা হচ্ছে প্রোস্টেট গ্রন্থি, যেটা দেখতে নাশপাতির মতো, নাশপাতি এরকম ত্রিকোণাকার নাশপাতি আকৃতির, এবং ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা তো পুষ্টি দেয় একটা বললাম। আর একটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে মেয়েদের জননাঙ্গে ল্যাকটিক অ্যাসিড থাকে। এই ল্যাকটিক অ্যাসিড কিন্তু মেয়েদের জন্য অনেক বেশি উপকারী। মেয়েদের জননাঙ্গে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে, বুঝতে পারছো? তো ভাইয়া ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, যেটা মেয়েদেরকে প্রোটেকশন দেয়। এখন শুক্রাণু যদি মেয়েদের জননাঙ্গে প্রবেশ করে, তাহলে ওই অ্যাসিডের ক্রিয়ায় শুক্রাণুর কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই জন্য প্রোস্টেট কি করে, প্রোস্টেট এই শুক্রাণুর মধ্যে ক্ষারীয় তরল বাড়িয়ে দেয় ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্রোস্টেট গ্রন্থি সে শুক্রাণুকে ক্ষারীয় তরল বাড়িয়ে দেয়, এতে করে এই ক্ষারীয় তরল বৃদ্ধির কারণে মেয়েদের জননাঙ্গের ভেতর যখন শুক্রাণু প্রবেশ করবে তখনও কিন্তু তার খুব একটা সমস্যা হবে না। এবং আর একটা যে গ্রন্থির কথা বলেছি বাল্বো ইউরেথ্রাল, দুইটা, এবং এর অপর নাম কাউপার, কাউপার থেকে কাস মিউকাস, আর মিউকাস মানে হচ্ছে পিচ্ছিল, তাহলে এটা হচ্ছে পিচ্ছিল করে। তো এই ছিল পুরুষের প্রজনন তন্ত্রের যে অংশগুলো। এরপরে হরমোনাল ক্রিয়া, তোমরা পুরুষের প্রজনন তন্ত্রের অংশগুলো ক্লিয়ার কিনা আমাকে তোমরা একটু জানাও। প্রধান জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়, এবং বাকি যা পড়লাম, শুক্রাশয় ছাড়া বাকি কি পড়েছি, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ক্ষেপণনালী, ইউরেথ্রা, এছাড়া আদার্স যারা পড়লাম এগুলো সবই হচ্ছে গৌণ জননাঙ্গ। মুখ্য হলো শুক্রাশয়, বাকিগুলো হচ্ছে গৌণ। সো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা তোমরা আমাকে একটু জানাও। এবং আমি এখন তোমাদের কমেন্ট পড়বো, সব ওকে কিনা কমেন্ট করো। এরপর আমরা মেয়েদের জননাঙ্গ নিয়ে পড়াশোনা করব। সো এটা কি পড়বো না এটা তোফায়েল হুজুর পড়াবে? তোফায়েল হুজুর এটা ভালো পড়ায়, আমাদের মেডিকেল ব্যাচে তোফায়েল হুজুর কিন্তু এই মানব জীবনের ধারাবাহিকতা সেই পড়ায়, সেই আসলে বলে ভাই এটা আমি পড়াবো। একটা চ্যাপ্টার আমাদের হুজুর যেটা নিজে পড়াতে চান সেটা হলো এই চ্যাপ্টার। সো আই থিঙ্ক এটা কি কালকে হুজুর হুজুর আছেন কি? হুজুর থাকার কথা না? এই তোমরা কি যতটুকু বলছি ততটুকু বুঝছো কিনা? মেয়েদেরটা নিয়ে কি কথা বলবো, মানে মেয়েদের প্রজনন তন্ত্র আজকে পড়াবো, হুজুরই পড়াক? আমরা মূলত একটা উইক করছি, আমরা আসলে একটু জাস্ট মানে মেইন কথা কি তোমাকে এই পুরোটা পড়াবো না যাবো। আমি যখন অফলাইনে পড়াই, অফলাইনে আর যখন 5 মিনিট বাকি থাকে তখন আমি বলি এই আর পড়াবো না যাবো, ওই সময় আমি মানে ওই সময়টাতে আমি কারো জান কারো পড়ান হয়ে যাই। মানে কিছু স্টুডেন্ট বলে জান জান জান, কেউ বলে পড়ান পড়ান পড়ান, রাইট? সো তোমরা কি বলবা? না, 2 ক্লাসেই অধ্যায় শেষ হবে না। শোনো, এটা এমন একটা চ্যাপ্টার আমি 1 ক্লাসেও শেষ করতে পারবো। সো ভাবলাম একটা পাবলিকলি ক্লাস নিচ্ছি, ব্যাপারগুলো একটু বুঝো। নর্মালি কিন্তু আমি জাস্ট বলে দিতে পারতাম এটার কাজ পড়বা, কিন্তু জাস্ট মিনিংগুলো ধরে ধরে পড়ালাম। তো চলো আমরা স্ত্রী জননতন্ত্রটা একটু পড়াই। ইয়েস, হুম,
আচ্ছা, অনেকেই পড়ান বলছে আমাকে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মেয়েদের যে স্ত্রী প্রজনন তন্ত্রের অংশটা শেষ করি, সাথে আমরা রজচক্র বলে একটা কথা আছে, মেয়েদের প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশন হয়, এই রজচক্রটা কেমনে হয় এই পর্যন্ত আমরা পড়াই দিই। তারপরে কিভাবে বাচ্চা কাচ্চা হয় এটা আমাদের হুজুর দেখায় দিবে, ঠিক আছে? ওকে, এক্স্যাক্টলি আমরা দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব, এটার দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব। দেন তবে একটা কথা বলি, এই চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু শেষের টপিকগুলোই না বেশি ইম্পর্টেন্ট। ওই যে অমরা, ভ্রূণ স্তর, মারাত্মক ইম্পর্টেন্ট। অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, অ্যান্ড্রোডার্ম থেকে কি কি তৈরি হয় এগুলো আমরা অনেক ট্রিক দিয়ে পড়াই, তো ওইগুলোই বেশি ইম্পর্টেন্ট। বাট শুরুর দিকে তো এগুলো আছে, সেগুলো তো এখন আমাদেরকে দেখাতেই হবে। হ্যাঁ, মানবদেহের প্রতিরক্ষা, এক্স্যাক্টলি মানবদেহের প্রতিরক্ষা তোমাদের হুজুর আগে পড়াবে, তারপর আমি শেষ করব। মানবদেহের প্রতিরক্ষা তোমাদের হুজুর আগে পড়াবে, তারপর আমরা শেষ করবো। আর সাত ভাইয়া তো কেমিস্ট্রি নিয়ে আসতেছে, সো এগুলো মিস করো না, ঠিক আছে? ওকে, আচ্ছা, যা আমি আর এত ডিটেলসে কোনো কথা না বলে, যতটুকু তোমাদের পরীক্ষার জন্য দরকার আমি ততটুকুই বলি, ঠিক আছে? এত ডিটেলস না বলি। আচ্ছা চলো, ডিম্বাশয় তাহলে ওভারি, এটা আমরা জানি। এবং পুরুষের যেমন প্রধান জননাঙ্গ ছিল শুক্রাশয়, মেয়েদের প্রধান জননাঙ্গ হচ্ছে ডিম্বাশয়। এখন এই ডিম্বাশয়ের মানে তো ওভারি, সেই ডিম্বাশয়কে ধরে রাখার জন্য সাসপেন্স মানে কি ধরে রাখা আর কি, সাসপেন্সরি লিগামেন্ট থাকে, সংক্ষেপে আমরা বলি শালি। তো এই সাসপেন্সরি লিগামেন্ট তুমি আর কোথায় কোথায় পেয়েছো? তোমার বায়োলজি বইয়ে লেন্সে পেয়েছো। তো মনে রাখো, সাসপেন্সরি লিগামেন্ট কিন্তু লেন্সকেও ধরে রাখে। এই যে তুমি এখানে সাসপেন্সরি লিগামেন্টটা পেলে, আবার আমি তোমাকে সাথে সাথে বলে দিলাম তাহলে সাসপেন্সরি লিগামেন্ট কোথায় কোথায় থাকে। এক হচ্ছে ডিম্বাশয়, আবার আমি তোমাকে বলে দিলাম লেন্সেও থাকে। এই ব্যাপারটাকে বলে কোরিলেশন। একই রকম জিনিস যখন একসাথে করে পড়বা মনে থাকবে, ভালো কথা। সাসপেন্সরি লিগামেন্ট থাকে, ভালো কথা। এর সাহায্যে আসলে ঝুলে থাকে ডিম্বাশয়। এখন এরও দৈর্ঘ্য প্রস্থ আছে, আসলে খুব একটা আসে না। তো ডিম্বাশয়ের মধ্যেও কিন্তু আছে জার্মিনাল এপিথেলিয়াম, যেখান থেকে ডিম্বাণু তৈরি হয়। আমরা আসলে যেটা পড়ব, সামনের দিকে আমরা আগাই। ডিম্বাশয়ের কাজ, শুক্রাশয়ের কাজ যেহেতু ডিম্বাণু মানে শুক্রাণু তৈরি করা, তাহলে ডিম্বাশয়ের প্রধান কাজ ডিম্বাণু তৈরি করা, এটা তার বহিঃক্ষরা কাজ। শুক্রাশয়ে তৈরি হয়েছে টেস্টোস্টেরন টেস্টিস থেকে, ডিম্বাশয়ে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। একটা জিনিস জীবনেও ভুলবা না, প্রতে প্রোজেস্টেরন, প্রতে প্রেগন্যান্ট, এটা ভুলবা না। তাহলে কি বললাম তাহলে একদম মাথায় গেঁথে রাখো, প্রতে প্রোজেস্টেরন, প্রতে হচ্ছে প্রেগন্যান্ট, অর্থাৎ প্রেগন্যান্সির হরমোন। মানে যখনই তোমাকে পরীক্ষায় বলবে গর্ভাবস্থায় মেয়েদের কোন হরমোন ক্ষরণ হয়, তখন অবশ্যই প্রোজেস্টেরন ব্যাপারটা থাকবে। এইটা মাথায় একদম গেঁথে রাখো। স্ত্রী জননতন্ত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পড়া, সেটা হলো কিন্তু ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব। এইখান থেকে আমি একদম রজচক্র এই পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাই দিচ্ছি। লক্ষ্য করো ছেলেমেয়েরা, এই হচ্ছে ডিম্বাশয়। হ্যাঁ, এই হচ্ছে ডিম্বাশয়। আরে আজমল স্যার ডিম্বাশয়কে পিঙ্ক দিয়েছে, মেয়েরা পিঙ্ক পছন্দ করে এই কারণেই কি দিয়েছে না কি কারণে বলো তো? আচ্ছা, ডিম্বাশয়। সো মেয়েদের দুইটা ডিম্বাশয়, একটা ডান ডিম্বাশয়, একটা বাম ডিম্বাশয়, ভালো কথা। এই ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণুটা তৈরি হবে, সেই ডিম্বাণুটাকে ধরে ফেলবে এইটা, এবং এই জিনিসটা দেখতে আঙ্গুলের মতো, ফিঙ্গার লাইক, আঙ্গুল দিয়ে ধরে ফেলবে খপ করে। সো ফিঙ্গারের মতো, তাই এটাকে বলে ফিমব্রি। তুমি এভাবেই মনে রাখবা। তাহলে যখনই পরীক্ষায় প্রশ্ন আসবে যে আঙ্গুলের মতো প্রবর্ধনকে কি বলে, সো আঙ্গুল মানে ফিঙ্গার থেকে ফিমব্রি, পরীক্ষায় কিন্তু আসবে। আচ্ছা, তাহলে দেখো, ডিম্বাশয় হচ্ছে এই জিনিসটার নাম, এবং এই ডিম্বাশয় থেকে ডিম্ব বের হয়ে আসবে। যদিও ডিম্বাণু বের হয়ে আসে না, বের হয়ে আসে সেকেন্ডারি ওসাইট। এইটা নিয়ে অনেক কথা বলা যায়, বাট এখন এটা নিয়ে বলছি না। তো আমি যাকে বলবো ডিম্বাণু বের হয়ে আসবে, সেটা আসলে সেকেন্ডারি ওসাইট, বাট এটাকে আমরা ডিম্বাণু নামেই বলবো। ওকে, আচ্ছা। তো এই যে পুরো জিনিসটা এখান থেকে শুরু করে এই পুরো জিনিসটা হলো ডিম্বনালী, পুরোটা হলো ডিম্বনালী। পরীক্ষায় এটা খুবই আসে যে মানুষের ডিম্বনালীর অংশগুলো কি। তাহলে প্রথম হচ্ছে ফিমব্রি। এরপরে দেখো এখানে একটা ফোলা অংশ আছে, এই জায়গায় একটা একটু ফোলা অংশ আছে। এই ফোলা অংশটা একটু ফানেলের মতো। এই ফানেল, ফানেল থেকে, তাহলে তুমি মনে রাখবে এভাবে, দেখো
তোমার এত কিছু তো মনে থাকবে না, বাট তুমি খেয়াল রাখবা যখনই বলবে ফানেলের মতো তখন আনসার হবে ফান্ডিবুলাম। ফানেলের মতো আনসার হবে ফান্ডিবুলাম। বুঝতে পারছো? তাহলে ফিমব্রির পরে হচ্ছে ফান্ডিবুলাম, ফানেলের মতো ফান্ডিবুলাম। ওকে ফাইন। এইবার দেখো এরপরে একটা বেশি ফোলা অংশ আছে তুলনামূলক, এখানে না ছবিটা ওভাবে আসলে দেখানো হয়নি। আচ্ছা, তো এই যে ফোলা বা স্ফীত অংশকে আমরা বলি অ্যাম্পুলা। বলো কি বলি? অ্যাম্পুলা। তাহলে যখনই পরীক্ষার প্রশ্ন হবে যে ডিম্বনালীর বা এর আরেকটা নাম ফেলোপিয়ান টিউব, এই ফেলোপিয়ান টিউবের স্ফীত অংশকে কি বলে, তাহলে আনসার হবে অ্যাম্পুলা। এবং এই সেই অ্যাম্পুলা যেখানে এই ডিম্বাণু তার শুক্রাণুর জন্য অপেক্ষা করে যে কখন তুমি আসবে, সেখান থেকে ডিম্বাণু বের হবে, বের হয়ে এই সেই জায়গা, হয়তোবা কোনো এক জন্মে শুক্রাণু তাকে বলে দিয়েছে তুই ওখানেই থাকবি, ফোন টোন তো নাই, আমি ঠিকই আসবো, কিন্তু এই শুক্রাণু তো আর আসে না। সো কত আত্মহত্যা হয়ে যায় আমরা সেটা দেখবো একটু পরেই। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এই সেই জায়গা যেখানে যেখানে মেবি কথা দেওয়া হয়েছে এখানেই মিট করবে শুক্রাণু এবং ডিম্বাণু, সেটা হলো অ্যাম্পুলা। তার মানে কখনো যদি শুক্রাণু এই পথে আসে, সেই শুক্রাণু এসে কিন্তু এই অ্যাম্পুলার মধ্যে গিয়েই নিষেক করবে। সো মানব দেহের নিষেক কোথায় হয়? উত্তর হলো অ্যাম্পুলাতে হয়, অ্যাম্পুলাতে হয়। অপশনে যদি অ্যাম্পুলায় না থাকে তাহলে উত্তর হবে ফেলোপিয়ান টিউবে হয়, অর্থাৎ ডিম্বনালীতে হয়, ডিম্বনালীতে হয়। যদি কোনো কারণে এই জায়গায় নিষেক না হয়ে অন্য কোথাও হয় সেটাকে বলে একটোপিক প্রেগন্যান্সি। এগুলো তোমাদের বইয়ে নাই, জানা লাগবে না। ওকে, তাহলে ফাইনালি জরায়ু, এটা জরায়ু, এই জিনিসটা হচ্ছে জরায়ু, রাইট? এই জরায়ুর কাছের যে অংশটা এটাকে বলে ইসথমাস, এটাকে বলে ইসথমাস। তাহলে একটা ডিম্বনালীর চারটা অংশ, ডিম্বনালীর চারটা অংশ, কি কি চারটা অংশ? ডিম্বনালীর যদি বলে আঙ্গুলের মতো তাহলে তুমি ফিঙ্গার থেকে কি মনে রাখবে? ফিমব্রি। যদি বলে ফানেলের মতো অংশ, ফান থেকে কি মনে রাখবে? ফান্ডিবুলাম। যদি বলে স্ফীত অংশ, স্ফীত ফোলা অংশকেই বলে অ্যাম্পুলা। আর যে অংশটি জরায়ুর কাছে তাকে বলে ইসমাস। এবং আমি বলেছিলাম ছেলেদের যে জিনিসটা কাটলে সে আর বাপ হইতে পারবে না, ভাস ডিফারেন্স, এবং এটাকে বলে ভ্যাসেকটমি। মেয়েদের বেলায়ও যদি কোনোভাবে এই যে ফেলোপিয়ান টিউব, সেই টিউবটাকে যদি বেঁধে দেওয়া হয় কিংবা কেটে ফেলা হয়, সো কেটে ফেললে নাম হবে টিউবেকটমি, টিউব কেটে ফেলা, টিউবেকটমি। সো মেয়েদের স্থায়ী বন্ধাকরণ পদ্ধতি হলো টিউবেকটমি। সেক্ষেত্রে অবশ্যই দুইটা ফেলোপিয়ান টিউবই কিন্তু কেটে ফেলতে হবে দুই পাশেই, তাহলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু ক্ষরণ হলেও সেটা আর আসবে না। সো আমরা প্রাকৃতিক এই কাজটা আসলে বাধা দেওয়া হবে। যাই হোক, এটা টিউবেকটমি। তাহলে এ কারণে ফেলোপিয়ান টিউবের দৈর্ঘ্য কিন্তু তোমাকে পড়তে হবে 12 সেন্টিমিটার। সো 12 সেন্টিমিটার তোমার বইয়ে কি কি আছে? 12 সেন্টিমিটার তোমার বইয়ে কি কি আছে? একটা হলো চতুর্থ অধ্যায়ে আছে হৃৎপিণ্ড, পঞ্চম অধ্যায়ে আছে শ্বাসনালী, ষষ্ঠ অধ্যায়ে আছে বৃক্ক, আর এই প্রজনন চ্যাপ্টারে আছে ডিম্বনালী। তাহলে এই চারটা আমার এখন মনে পড়ছে, এই চারটার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তোমার বইয়ে আর কার কার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার মনে পড়লে সেটা তুমি এর পাশে লিখে নিবা। এই ব্যাপারগুলোকেই বলে কোরিলেশন। এভাবে কিন্তু তোমাকে মেডিকেলে অন্তত পড়তে হবে, রাইট? ওকে, লেখাগুলো থাকবে, আমি আর এখানে সময় নষ্ট করছি না। তাহলে দেখো ডিম্বাণুকে নিষিক্তকরণে সাহায্য করে। সো নিষিক্ত হয় কোথায়? ডিম্বনালী। অপশনে যদি ডিম্বনালী না থাকে, না থাকাই স্বাভাবিক, কারণ আজমল স্যারের বইয়ে তো নাই সেটা লেখা। তাহলে যদি বলে নিষেক কোথায় ঘটে, তাহলে সত্যি কথা আনসার হবে অ্যাম্পুলাতে ঘটে। নিষেক কোথায় ঘটে? অ্যাম্পুলাতে ঘটে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো জরায়ু। আমি এখানে একটু বলে দেই, এই হচ্ছে মেয়েদের জরায়ু, যেটা একটা। এই জরায়ুর এই যে এখানে একটা উঁচু অংশ দেখছো, এই যে উঁচু অংশটাকে বলে ফান্ডাস। তুমি মানুষের পাকস্থলীতে যাও, পাকস্থলীর দেখবা এই বাম পাশে এই উঁচু জায়গাটাকে বলে ফান্ডাস। তাহলে এটাকেও আমরা যদি একটু কোরিলেট করে বলি যে মানব দেহের ফান্ডাস কোথায় কোথায় আছে। সো ফান্ডাস আছে পাকস্থলীতে, ফান্ডাস আছে জরায়ুতে। ওকে, তাহলে জরায়ুর যে তিনটা অংশ, এই তিনটা অংশের মধ্যে এই এটার নাম হচ্ছে ফান্ডাস। এইটুকু, এটা আরো একটু উঁচু থাকলে ভালো হতো, ফান্ডাস। এবং এই জায়গাটা হচ্ছে দেহ, এই জায়গাটা কি? দেহ। এবং সর্বশেষ এই জায়গাটাকে আমরা বলি সার্ভিক্স। তাহলে একটা জরায়ুর তিনটা অংশ, ফান্ডাস, দেহ, সার্ভিক্স মানে বলা হয় গ্রীবা। এটা হচ্ছে জরায়ুর গ্রীবা। নর্মালি ছেলে হোক মেয়ে হোক আমাদের সবার সার্ভিক্স হলো এইটা,
যে যেখানে কশেরুকা থাকে, সার্ভাইকাল কশেরুকা, কিন্তু মেয়েদের বেলায় আর একটা সার্ভিক্স আছে, এই সেই সার্ভিক্স যেখানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হয়, বা জরায়ু মুখের ক্যান্সার বলে। সো মেয়েদের এই জিনিসটা আছে, ছেলেদের নাই। সো মেয়েদের এই ক্যান্সার হয়, ছেলেরা কিন্তু এই ক্যান্সার থেকে বেঁচে গেছে। কিন্তু ছেলেদের আবার প্রোস্টেট আছে, সেখানে আবার কিন্তু প্রোস্টেট ক্যান্সার হতে পারে, আবার হয়ও। ঠিক আছে, সো যাই হোক, আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিছে, এটা নাই এটার হবে। ওকে, তাহলে আমরা জরায়ুর তিনটা অংশ, ফান্ডাস, দেহ, সার্ভিক্স। ওকে, ফান্ডাস, দেহ, সার্ভিক্স। এখন একটু কথা বলে রাখি, এই যে জরায়ু, এর প্রাচীরটাও হৃৎপিণ্ডের মতো আসলে এরকম তিনটা লেয়ার। এই প্রাচীরটাও হৃৎপিণ্ডের মতো আসলে তিনটা লেয়ার। এই তিনটা লেয়ারের মধ্যে সেটা সবার বাইরে আছে, সেটা হলো পেরি, মাঝের যেটা সেটা হলো মায়ো, আর ভেতরে যেটা সেটা হলো অ্যান্ডো। দেখো, হৃৎপিণ্ডের বেলায় কিন্তু ছিল এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, অ্যান্ডোকার্ডিয়াম। এপি, মায়ো, অ্যান্ডো ছিল, বাট জরায়ুর বেলায় কিন্তু আছে পেরি, মায়ো, অ্যান্ডো, এবং শেষে কিন্তু কার্ডিয়া নাই, কারণ এটা তো হার্ট না, এটা হলো জরায়ু। মেট্রো থেকে মেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, অ্যান্ডোমেট্রিয়াম। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, তোমার একটা হোমওয়ার্ক দেই, যেখানে তুমি এরকম তিন স্তর পাবা, যেমন হৃৎপিণ্ডের বেলায় তুমি 3 স্তর পাইছো, তাহলে 3 স্তরের নাম কি? এপি, মায়ো, অ্যান্ডো। জরায়ুর বেলায় তুমি 3 স্তর পাইছো, এই 3 স্তরের নাম কি? পেরি, মায়ো, অ্যান্ডো। মস্তিষ্কের আবার মেনিনজেস আছে, মেনিনজেসের 3 লেয়ার, সেটা হচ্ছে কি? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ড্যাপ। ওকে, আবার যদি আমি বলি ঘাসফড়িংয়ের ট্রাকিয়া, হ্যাঁ, ঘাসফড়িংয়ের ট্রাকিয়ার বেলায় 3টা লেয়ার, বাইরে হচ্ছে ভিত্তি ঝিল্লি, মাঝে হচ্ছে এপিথেলিয়াম, ভেতরে হলো ইন্টিমা। অর্থাৎ এরকম তোমার দেখবা আরো কয়েকটা জিনিসের 3টা করে লেয়ার আছে। যেমন আমি যদি পেশির কথা বলি, পেশির বেলা কি আছে? এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, অ্যান্ডোমাইসিয়াম। দেখো, এখানে হলো এপিমায়ো অ্যান্ডো, এখানে পেরিমায়ো অ্যান্ডো, এখানে কিন্তু মায়ো নাই, এখানে এপি, পেরি, অ্যান্ডো। তাহলে এই যে 3টা স্তর, দেখো আমি মোটামুটি এখনই 5টা জিনিসের 3টা স্তর একসাথে করে দিলাম। ভাইয়া, এটাকেই বলে কোরিলেশন। তোমাকে মেডিকেল এভাবে পড়তে হবে, তুমি এভাবে না পড়ে শুধু দাগায় দিল, এই যে একসাথে সাজিয়ে দিল, তুমি এখন একসাথে দেখতে পারবা, তাহলে কিন্তু গোলানোর চান্স কম। তো এভাবে কিন্তু তোমাকে পড়া লাগবে। ওকে, আচ্ছা, তো জরায়ুর এই যে 3টা স্তরের মধ্যে তাহলে খুবই কমন সেন্স, ভেতরের লেয়ার কি? অ্যান্ডোমেট্রিয়াম। তাহলে এইখানে যদি নিষেক হয়, তাহলে ধীরে ধীরে নিষেকের পর জাইগোট, তারপর জানো মরুলা, তারপর ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটা এসে যখন অ্যান্ডোমেট্রিয়ামে ঢুকে যাবে, এটাকেই বলে ইমপ্লান্টেশন বা গর্ভধারণ। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ইমপ্লান্টেশন নিয়ে হুজুর তোমাদের পড়াবে নেক্সট দিন। তাহলে ইমপ্লান্টেশন মানে গর্ভধারণ। 3টা কথা একটু বলেই রাখি, ইমপ্লান্টেশন হয় কোথায়? জরায়ুর এই ভেতরের লেয়ারে হয়, যাকে বলে অ্যান্ডোমেট্রিয়াম। কি অবস্থায় ইমপ্লান্টেশন হয়? ব্লাস্টুলা অবস্থায়, বা এটাকে তুমি ব্লাস্টোসিস্ট বলতে পারো। সিস্ট কেন বলা হয়? কারণ ব্লাস্টুলার ভেতরটা ফাঁপা হয়ে যায়, ফলে সেটা একটা থলের মতো হয়। সিস্ট মানে থলে, তোমরা নেমাটোসিস্ট পড়েছো, রাইট? সো ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস্ট যখন অ্যান্ডোমেট্রিয়ামে ঢুকে যায়, এটার নাম ইমপ্লান্টেশন। এটা নিষেকের কত দিনের মধ্যে হয়? এটা নিয়ে একদমই 6-9 করবা না, 6 থেকে 9 দিনের মধ্যে হয়। 2টা জিনিস নিয়ে কখনোই 6-9 করবা না, 2টা জিনিস না, 3টা জিনিস নিয়ে কখনোই 6-9 করবা না। একটা হচ্ছে ডিএনএর যে গঠন, সেটা হলো 10⁶ থেকে 10⁹। একটা হলো এনজাইমের পিএইচ নিয়ে কখনো 6-9 করবা না, এনজাইমের পিএইচ হলো 6 থেকে 9। আর একটা হলো এই বাচ্চা হওয়ার সময় কখনো 6-9 করবা না, কারণ এই যে ইমপ্লান্টেশন সেটা হবে নিষেকের 6 থেকে 9 দিন পর। বুঝতে পারছো? এই যে দেখো, আমি একটা 6-9 পেলাম, কোথায় কোথায় বায়োলজির 6-9 আছে আমি কোরিলেট করে তোমাকে দিয়ে দিলাম। সো এইভাবে তোমাকে কিন্তু পড়তে হবে, বুঝতে পারছো? এবং এইটা তো আমি জানি। সো তুমি শুধু পড়বা, যা বলবো এইভাবে পড়বা, এনাফ। তুমি শুধু পড়বা, তোমার কিন্তু এখন এই 3 মাসে এসব কোরিলেট করার সুযোগ নাই। তোমার টিচার তোমাকে এটা দিবে, তুমি পড়বা, তুমি শুধু এই গাইডলাইন ফলো করে পড়বা, দ্যাটস ইট। ওকে ভাইয়া, তাহলে মোটামুটি কিন্তু আমরা শেষ। তাহলে জরায়ুর এই ব্যাপারটা হয়ে গেছে। তাহলে জরায়ুর ভেতরেরটা অ্যান্ডোমেট্রিয়াম, বাইরে পেরিমেট্রিয়াম, মাঝে মায়োমেট্রিয়াম। এখন ইমপ্লান্টেশন তো হয় অ্যান্ডোমেট্রিয়ামে, এরপরে বাচ্চা যখন বড় হয়, এই গর্ভাবস্থায় জরায়ুটা, এটা মেডিকেলও আসছিল,
তাই এই লাল কালার দেওয়া হয়েছে। গর্ভাবস্থায় এই জরায়ুটা 20 গুণ বেড়ে যায়, 20 গুণ বেড়ে যায়, 20 গুণ বেড়ে যায়। এখন আসুন যোনি, মেয়েদের যোনির দৈর্ঘ্যটা পড়তে পারো এবং সেখানে একটা সতীচ্ছেদ পর্দা থাকে। এই পর্দাটা থাকা মানে বোঝা যায় যে এটা কুমারী। সো সতীচ্ছদ পর্দার নাম হচ্ছে হাইমেন, হাইমেন। সো হাইমেন, ওকে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে দেখো এই যোনির প্রাচীরে কিছু ভাঁজ আছে যাকে বলে রুগী। এই রুগী ভাঁজটা আবার তুমি কই পড়েছো? পাকস্থলীর মিউকোসা লেয়ারে তুমি পড়েছো, ঠিক আছে? বুড়ো মানুষগুলোর চামড়ায় যেরকম ভাঁজ হয় না, ওই রকম। তাহলে দেখো আমরা আরো একটা কোরিলেশন পেলাম, সেটা হলো রুগী, রুগী। ওকে, তাহলে রুগী কোথায় পাওয়া যায়? রুগী পাওয়া যায় পাকস্থলীর মিউকোসায়, পাকস্থলীর মিউকোসায়, মিউকোসায়। আর মেয়েদের যোনিতে পাওয়া যায়, মেয়েদের যোনিতে পাওয়া যায়, রাইট? ওকে, এখন মেয়েদের যে বহি যৌনাঙ্গ সেটাকে আমরা এক নামে ডাকি ভালভা। সো মেয়েদের বহি যৌনাঙ্গকে বলা হয় ভালভা। এই ভালভায় 7টা অংশ আছে, বাট তোমাদের বইয়ে এই অংশগুলো দেওয়া নাই। তুমি শুধু এখানে একটা জিনিস পড়বা, মেয়েদের যে জনন গ্রন্থি এগুলো একদমই আসে না, তার নাম বার্থোলিন গ্রন্থি। সো পুরুষের জনন গ্রন্থি ছিল 2টা, মানে একটা প্রোস্টেট গ্রন্থি আর 2টা বাল্বোইউরেথ্রাল গ্রন্থি, কিন্তু মেয়েদের গ্রন্থির নাম হচ্ছে বার্থোলিন গ্রন্থি। কেউ যদি পারো তাকে আমি একটা পুরস্কার দিব, কি পুরস্কার দিব জানি না, আমি তাকে বিকাশ করে কিছু পেমেন্ট করব, না হলে আমার একটা বই তাকে কুরিয়ার করে পাঠাবো। যে আগে উত্তর দিতে পারবে সেটা হলো জুওলজি বইয়ে, জুওলজি বইয়ে এই বার্থোলিন কথাটা তুমি কোথায় শুনেছো? আর কোথায় শুনেছো বার্থোলিন কথাটা, কোথায় শুনেছো? যে পারবে তাকে আমি একটা গিফট দিব। কি গিফট দিব আমি জানি না। সো যে আগে আমার এখানে কমেন্টটা আসবে, দেখি কে পারে। আমরা এখন মেয়েদের যে রজচক্র, এই রজচক্র ব্যাপারটা বোঝায় শেষ করব, রজচক্র ব্যাপারটা বোঝায় শেষ করব যে কিভাবে হয়। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। হাসানুজ্জামান বলেছে শ্বসন। না, তুমি স্পেসিফিক বলো যে কোথায় বার্থোলিন পড়েছো, মানে বার্থোলিন নামটা কোথায় পড়েছো, এটা গ্রন্থি নাকি সেটা বলছি না, বার্থোলিন শব্দ কোথায় পড়েছো? তোমরা কি চ্যাট জিপিটি শ্বসনের কোথায় পড়েছো গালিব? আল্লাহ। হ্যাঁ, আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজি ইউটিউব চ্যানেলে আমরা আপলোড দিব। আচ্ছা, একজন পুরস্কার পেয়ে গেছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই। তোমরা পাইলা না, কিন্তু এটা না দেখি আমি ওয়েট করি। আচ্ছা নাইম, তুমি যে বলেছো লসিকা, লসিকার কোথায় সেটা বলো। এটা সাদ ভাই বলে দিয়েছে আগে, তুমি এখন স্পেসিফিক বলো লসিকার কোথায়। যে আগে বলতে পারবে লসিকার কোনটা। হ্যাঁ, মহিলা প্রজননে না, আহারে। আচ্ছা সাদ ভাই কংগ্রাচুলেশনস। এখন বলবে বাচ্চারা যে ভাই বুদ্ধি করে সাদ ভাইকে নিয়ে আস। তো ঠিক আছে, তাহলে মেয়েদের জননাঙ্গের যে গ্রন্থি, জনন গ্রন্থি, তার নাম কি? বার্থোলিন। এবার আসো আমরা মেয়েদের যে বিভিন্ন পর্যায় আছে, মেয়েদের না, জাস্ট এই পুরো প্রজননের যে পর্যায় 7টা শিরোনামে ভাগ করছে। প্রথমে আসো বয়সন্ধি। সো নর্মালি দেখো বয়সন্ধি এইটা মেয়েদের একটু আগে আগেই চলে আসে। সেই জন্য বলা হয় যে, অনেকেই বলে যে সেম এজের মেয়ে ছেলে বিয়ে হলে একটু ঝামেলা হতে পারে, কারণ মেয়েটা যেহেতু একটু আগে আগেই বয়সন্ধি, বলে যে এই কারণে মেয়েরা একটু বেশি আল্লাহ তাআলা তাদের বুঝ দিয়েছে, যেহেতু খুব তাড়াতাড়ি তাদের একটা ম্যাচুরিটি চলে আসে, তাই না? আর ছেলেদের কিন্তু 2 বছর কম, 13 থেকে 15 বছর, 13 থেকে 15 বছর। সো একটা বিজ্ঞানী যে টেনার, নামটা মনে রাখতে পারো, টেনার দশা কি? এই বয়সন্ধিকালে যে সকল পরিবর্তন হয়, কারো মোজ গজায়, কারো লোম গজায়, সো এইসব পরিবর্তন, এর মধ্যে 3টা পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই হরমোনগুলোকে আমি অ্যাভয়েড করছি কেন, একটা কারণ আছে, সেটা আমি একসাথে দেখাবো। আমি জাস্ট দেখাই, আমি 4টা জায়গায় হরমোন অ্যাভয়েড করছি। কেন অ্যাভয়েড করছি যদি সময় থাকে আমি পড়াই দিব। দেখো এই 4টা জায়গার হরমোন আমি পাশাপাশি আমার এই বইয়ে লিখে দিয়েছি, এতে করে তোমার পড়তে দেখতে খুব ইজি হবে যে পুরুষের প্রজননে কি কি হরমোন, বয়সন্ধিতে কি কি হরমোন, মহিলাদের প্রজননে কি হরমোন, বয়সন্ধিতে কি হরমোন, সাজিয়ে দিয়েছি। সময় থাকলে আমি এটা নিয়ে কথা বলবো। আমি আগে রজচক্রে যাই। তো তার আগে 3টা জিনিস খুব ভালো করে পড়বা। দেখো বোল্ড করে দেওয়া আছে, না না, রজচক্রের আগে এই 3টা কোথায়? এই যে 3টা জিনিস, ম্যানার্কি, এই যে দেখো ম্যানার্কি,
এটাকে আবার আগের বইয়ে ম্যানার্চি বলতো, বাট উচ্চারণ ম্যানার্কি, পিউবার্কি, থ্যালার্কি। সো এই তিনটা বোল্ড হরফ তোমরা পড়বা, দেখো এই তিনটাই কিন্তু দাগানো হয়েছে, সবগুলো একবার রিডিং দিতে বলা হয়েছে। তো থ্যালার্কি, থ্যালা থেকে থলে ভাববা, সো থলে মানে স্তন গ্রন্থি বলবা, তাহলে স্তন গ্রন্থি বৃদ্ধি পাওয়া, এটাই হচ্ছে থ্যালার্কি। ওকে, আর মেনার্কি মানে কি? মেনস্ট্রুয়েশন। সো মেনস্ট্রুয়েশন মানে রজচক্র। তাহলে এই দুইটা যদি জানো, তাহলে পিউবার্কি এটা হচ্ছে চুল গজানো। সো চুল গজানোকে পিউবার্কি বলা হয় কেন? কারণ তোমরা পিউবিস নাম শুনেছো, ইলিয়াম ইসচিয়াম পিউবিস, ওই পিউবিক রেজিয়নে চুল গজায়, তাই এটাকে বলা হয় পিউবার্কি। তবে বগলেও চুল গজায় আর পিউবিক রেজিয়নে চুল গজায়। তাহলে এই তিনটা জিনিস। তাহলে মেনার্কি মানে মেনস্ট্রুয়েশন শুরু হবে, থ্যালার্কি মানে স্তন গ্রন্থি বড় হবে, আর চুল গজানোটা হচ্ছে কি? পিউবার্কি। এইবার চলো আমরা একটা গল্প পড়ি। এই গল্পের মাধ্যমে আমরা মেয়েদের যে প্রতি মাসে একটা রজস্রাব হয়, এইটা কেন হয়, কিভাবে হয়, সেইটা একটু সুন্দর করে বুঝি। আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? শুরু এটা পড়েই আমরা বিদায় নিয়ে নিব। ওকে, তো প্রথমে এখানে অনেক কথা আছে, আমি একটু আমার মতো করে বলি। সো এই যে মনে করো, এটাই হচ্ছে মেয়েদের জরায়ু, সার্ভিক্স, এই যে ফিমব্রি আর কি, এটা হচ্ছে ফিমব্রি। এখানে মনে করো ডিম্বাশয় আছে। তো আল্লাহ তাআলা মেয়েদের ডিম্বাশয়ের মধ্যে মেয়েদের ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো ছোট 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 ফলিকল দিয়েছে, অনেকগুলো ছোট 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 ফলিকল দিয়েছে। ওকে, ফলিকল মানে ছোট ছোট থলে দিয়েছে। আচ্ছা, এখন এই ফলিকলগুলো যখন একটা মেয়ের বয়ঃসন্ধি শুরু হয় 11 থেকে 13 বছর, এরপর থেকে প্রতি মাসে এই ফলিকলগুলোকে উদ্দীপ্ত করার জন্য আল্লাহ তাআলা একটা হরমোন তৈরি করেছেন। আমাদের গ্রন্থির যে রাজা পিটুইটারি, তার মধ্যে হরমোনটা যেহেতু ফলিকলকে স্টিমুলেট করবে, উদ্দীপ্ত করবে, তার নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন ডিম্বাশয়ের ভেতরে এই ফলিকলকে স্টিমুলেট করে, তখন এই ফলিকলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। এই ফলিকলগুলো ধীরে ধীরে বড় হতে থাকে, এদের নাম কিছু চেঞ্জ হয়, এবং ফাইনালি সবচেয়ে যে বড় ফলিকলটা হয়, এই সবচেয়ে যে বড় ফলিকলটা হয় তার নাম গ্রাফিয়ান ফলিকল। গ্রাফিয়ান ফলিকল, ওকে, এই নামটা মনে রাখো, তার নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকল। এখন এই গ্রাফিয়ান ফলিকলের মধ্যে তৈরি হবে ডিম্বাণু। এই জিনিসটা আসলে ডিম্বাণু বলা ঠিক না, এটা সেকেন্ডারি ওসাইট। আমি আবারও বলছি, বইয়ে দেওয়া আছে, ওই খাতিরে বোঝানোর সুবিধার্থে আমি এটাকে ডিম্বাণুই বলছি, কিন্তু এটা কিন্তু এখনো ডিম্বাণু হয়নি, বাট আমি বলছি। আচ্ছা, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো সে ফলিকলের বৃদ্ধি করে, পাশাপাশি সে ডিম্বাণু তৈরি করে। তাহলে কোনো মেয়ের যদি বাচ্চা না হয়, যেমন টেস্ট টিউব বেবি নেওয়ার সময় কোনো মেয়ে থেকে যদি ডিম্বাণু কালেক্ট করতে হয়, তাহলে কোন হরমোন দিতে হবে তাকে? ফলিকল স্টিমুলেটিং হরমোন, কারণ এই হরমোনটা মেয়েদের ডিম্বাণু তৈরি করতে হেল্প করে। আচ্ছা, পাশাপাশি এই হরমোনটা মেয়েলি যে একটা হরমোন ইস্ট্রোজেন, সেই ইস্ট্রোজেন হরমোনটাও কিন্তু তৈরি করে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন পাশাপাশি কি করে? ইস্ট্রোজেন হরমোনও তৈরি করে। তাহলে দেখো এখানে দুইটা ঘটনা ঘটলো। ফলিকল স্টিমুলেটিং হরমোন একদিকে সে ফলিকলকে বৃদ্ধি করে একটা বড় ফলিকল বানালো, যেটা গ্রাফিয়ান ফলিকল, যার মধ্যে ডিম্বাণু তৈরি হলো, রাইট? আর অপর দিকে সে একটা হরমোন তৈরি করলো যার নাম ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেন হরমোনটা কি করবে? এই ইস্ট্রোজেন হরমোনটা মনে করো মেয়েদের জরায়ুর এখন যে অবস্থায় আছে, জরায়ুর এই ভেতরের যে প্রাচীর, এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম। সো বাইরে কিন্তু আছে মায়োমেট্রিয়াম, পেডিমেট্রিয়াম, মনে করো আমি সেই দুইটা আঁকি নাই। এখন তুমি যেটা দেখছো সেটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াম। সো আমি লিখেই দেই, এটা হলো অ্যান্ডোমেট্রিয়াম। একটু বোঝো। তো এই অ্যান্ডোমেট্রিয়ামটা এখন আছে 1 মিলিমিটার। মেয়েদের এই অ্যান্ডোমেট্রিয়ামটা আছে 1 মিলিমিটার। কিন্তু একটা মেয়ে যখন বয়ঃসন্ধিতে আসে, এরপর থেকে প্রতি মাসের তার কিন্তু বাচ্চা মানে নেওয়ার বা হওয়ার একটা সম্ভাবনা থাকে, রাইট? আচ্ছা, তাহলে এই বাচ্চাটা তোমাদের একটু আগেই বলছি, বাচ্চাটা এসে কিন্তু অ্যান্ডোমেট্রিয়ামেই প্রবেশ করবে। তো অ্যান্ডোমেট্রিয়াম যদি 1 মিলিমিটার থাকে, সে কিন্তু ওই ব্লাস্টুলাটা ধারণ করার জন্য উপযোগী হয় না। এই জন্য প্রতি মাসে মেয়েদের অ্যান্ডোমেট্রিয়ামটাকে পুরু হতে হয়, বড় হতে হয়। এই সেই ইস্ট্রোজেন হরমোন, যে হরমোনটা করবে কি জানো? যে হরমোনটা
এই হরমোনটার প্রভাবে মেয়েদের যে অ্যান্ডোমেট্রিয়ামের প্রাচীরটা পুরু হতে থাকবে, মেয়েদের অ্যান্ডোমেট্রিয়ামের এই প্রাচীরটা পুরু হতে থাকবে, বুঝতে পারছো? মেয়েদের অ্যান্ডোমেট্রিয়ামের প্রাচীরটা পুরু হতে থাকবে। আচ্ছা, পুরু হতে থাকবে। এবং এই ইস্ট্রোজেন হরমোনটা আরও কি করবে, সেই অ্যান্ডোমেট্রিয়ামের মধ্যে রক্তনালী নিয়ে আসবে, রক্তনালী সৃষ্টি করবে, কারণ এ যে বড় হচ্ছে তাকে তো পুষ্টি দেওয়া লাগবে। তাহলে এই হচ্ছে ইস্ট্রোজেনের একটা গুরুত্ব। তাহলে দেখো, প্রথমে ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলের বৃদ্ধি করলো, সাথে ডিম্বাণু তৈরি করলো, পাশাপাশি সেই হরমোনটাই ইস্ট্রোজেন তৈরি করেছে। এই ইস্ট্রোজেন আবার এইদিকে অ্যান্ডোমেট্রিয়ামের বড় করলো, এবং অ্যান্ডোমেট্রিয়াম কিন্তু ইস্ট্রোজেনের প্রভাবে এখন 3 থেকে 4 মিলিমিটার বৃদ্ধি পেল, 3 থেকে 4 মিলিমিটার বৃদ্ধি পেল। কার প্রভাবে? ইস্ট্রোজেনের প্রভাবে। এবং সে রক্তনালীও সৃষ্টি করলো। এইবার কি হয় ভাইয়া, এইবার কি হয়, ঠিক 14তম দিনে মেয়েদের প্রতি মাসের কততম দিনে? 14তম দিনে একটা হরমোন ক্ষরণ হয়। সেই হরমোনটার নাম হলো লুটিনাইজিং হরমোন। সো লুটিনাইজিং হরমোনের এই যে লুটিনাইজিং হরমোনের এই লুটি শব্দটার অর্থ হলো হলুদ। লুটি শব্দটার অর্থ হলুদ, এটা একটু মাথায় রাখো। বাট তুমি মনে রাখার জন্য এভাবে পড়তে পারো যে এই হরমোনটার নাম লুটিনাইজিং হরমোন, সে ডিম্বাণুকে লুটে নিবে। লুটিনাইজিং, সে ডিম্বাণুকে কি করবে? লুটে নিবে। তো মেয়েদের এই যে 14তম দিনে ভাইয়া, 14তম দিনে কি হয় দেখো, 14তম দিনে এই যে গ্রাফিয়ান ফলিকল আছে, সেই গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুটাকে, আচ্ছা ডিম্বাণুর কালারটা আমি পিঙ্ক দেই, আমি তো মেয়েদের সাথে অন্যায় করে ফেলছি, ডিম্বাণুর কালারটা আমি পিঙ্ক দেই, দাঁড়াও, ডিম্বাণুর কালারটা আমি পিঙ্ক দেই, পিঙ্ক দেই। তাহলে এই 14তম দিনে লুটিনাইজিং হরমোন এই ডিম্বাণুকে ভাইয়া লুটে নেয়। হ্যাঁ, ডিম্বাণুকে লুটে নেয়, লুটে নিয়ে ডিম্বাণুটা চলে আসে ফিমব্রির কাছে, ডিম্বাণু চলে আসে ফিমব্রির কাছে। এই ঘটনাটাকে বলা হয় ডিম্বপাত, এই ঘটনাটাকে বলা হয় ডিম্বপাত। তাহলে লুটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বপাত ঘটে, যেটাকে আমরা ইংলিশে বলি ওভুলেশন, কততম দিনে? 14তম দিনে। কার প্রভাবে? লুটিনাইজিং হরমোনের প্রভাবে। সেই ডিম্বাণুটাকে লুটে নিল। এখন ডিম্বাণুকে লুটে নেওয়ার ফলে এই গ্রাফিয়ান ফলিকল সে কি মাইনাস ডিম্বাণু, সে ডিম্বাণু হারিয়ে ফেললো। সো গ্রাফিয়ান ফলিকল এতদিন ধরে এত কষ্ট করে ডিম্বাণুকে মানুষ করলো, কিন্তু আজকে সেই ডিম্বাণু তাকে ছ্যাঁকা দিয়ে তার সখার উদ্দেশ্যে সে বেরিয়ে গেল। ফলে এই গ্রাফিয়ান ফলিকলের মন খুব খারাপ হয়ে গেল। মানুষের মন খারাপ হলে সে কালো রং ধারণ করে, কিন্তু এই বেচারা গ্রাফিয়ান ফলিকলের মন খারাপ হওয়ার কারণে সে হলুদ রং ধারণ করলো। এই হলুদ রং ধারণ করার কারণে তার নাম হলো কর্পাস, কর্পাস মানে দেহ, লুটিয়া মানে হলুদ, তার নাম হলো কর্পাস লুটিয়াম, তার নাম হলো কর্পাস লুটিয়াম। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো কর্পাস লুটিয়াম জিনিসটা কি? কর্পাস লুটিয়াম জিনিসটা হলো হলুদ বস্তু বা ইয়েলো বডি, হলুদ বস্তু। কখন এই হলুদ বস্তুটা তৈরি হয়? যখন গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বেরিয়ে যায়। গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু বেরিয়ে গেলেই তার নাম হচ্ছে কর্পাস লুটিয়াম। সে হলুদ কালার, এবং এই লুটিয়ামটা তৈরি হয় দেখেই এই হরমোনটার নামও কি? লুটিনাইজিং হরমোন। অর্থাৎ যে হরমোন হলুদ কোনো কিছু তৈরি করে তার নাম হলুদ হরমোন বা লুটিনাইজিং হরমোন। তাহলে চিন্তা করো, লুটিনাইজিং হরমোন কি করলো? একদিকে ডিম্বপাত করলো, আর একদিকে সে কর্পাস লুটিয়াম তৈরি করলো। এখন দেখো, কর্পাস লুটিয়াম যে তৈরি হলো, এই কর্পাস লুটিয়াম এবার কি করে? তো ডিম্বাণু অলরেডি কোথায় চলে গেছে? ডিম্বাণু অলরেডি অ্যাম্পুলায় চলে গেছে, কারণ তার সখা ফোনে বা কোনো মাধ্যমে বলেছিল যে তুমি ওখানে ওয়েট করো, আমি ওখানে আসবো, রাইট? সো সে ওখানে বিশ্বাস করে ওয়েট করছে, অপেক্ষা করছে। এখন এই যে গ্রাফিয়ান ফলিকল, এই বেচারা এতদিন ডিম্বাণুকে মানুষ করলো, তাকে ছ্যাঁকা দিয়ে ডিম্বাণু বেরিয়ে গেল। সো গ্রাফিয়ান ফলিকল তো এখন কর্পাস লুটিয়াম হয়ে গেল। তো যাই হোক, কর্পাস লুটিয়াম, তারপরে মায়ের মন, সো ধরো মায়ের মন ওকে মানুষ করেছে। সো সে তো জানে যে কেন সে বেরিয়ে গেল, কার কাছে যেতে চায় সে। সো আসলেই যার কাছেই যেতে চাক, সে যদি আসে তাহলে তো প্রেগনেন্ট হয়ে যাবে, প্রেগনেন্সি হবে, নিষেক হবে। আর প্রেগনেন্সির হরমোন কিন্তু ভাইয়া প্রজেস্টেরন। প্রেগনেন্সির হরমোন হচ্ছে প্রজেস্টেরন। এইবার এই যে কর্পাস লুটিয়াম, সেই কর্পাস লুটিয়াম থেকে কিন্তু প্রজেস্টেরন হরমোন ক্ষরণ শুরু হবে। কারণ মা ভেবে রাখছে, মা তো না আসলে কর্পাস লুটিয়াম, সে ভাবছে যে হ্যাঁ, নিষেক হয়ে গেলেই তো কি দরকার?
প্রজেস্টেরন দরকার। প্রজেস্টেরন কি করে সেটা পরে বলছি। যখনই মেয়েদের এই 14তম দিনে লুটিনাইজিং হরমোন ডিম্বপাত ঘটাবে এবং এর ফলে কর্পাস লুটিয়াম তৈরি হবে, সেই কর্পাস লুটিয়াম যখনই প্রজেস্টেরন তৈরি করবে তখন কি হবে জানো? এই প্রজেস্টেরনটা মেয়েদের শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিবে, তাপমাত্রা বৃদ্ধি পাবে মেয়েদের শরীরের, এবং মেয়েদের তখন একটু জ্বর জ্বর অনুভূত হবে, কিন্তু এটা আসলে জ্বর না। তাহলে একটা মেয়ের কখন ডিম্বপাত হচ্ছে সে কিন্তু বুঝতে পারবে, কারণ তার মেনস্ট্রুয়েশন, এই যে রজচক্র যে 1 মাস ধরে হয়, এই 1 মাসের ঠিক মাঝামাঝি কোনো একটা সময়ে হঠাৎ দেখবা তার শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটা আসলে মেয়েরাই বুঝতে পারবে। সো এইটা প্রজেস্টেরনের কারণেই কিন্তু এটা হয়, এই জন্য এটাকে বলে থার্মোজেনিক হরমোন। তাপমাত্রা জেনারেট করে, বুঝতে পারছো? এখন এইটা একটা মেয়ে যদি বুঝতে পারে, একটা শিক্ষিত মেয়ের কখন তার ডিম্বপাত হচ্ছে এইটা বোঝা কিন্তু খুবই জরুরি। একটু একটু এক্সট্রা কথা বলে রাখি কেন এটা বোঝা বেশি জরুরি। দেখো, এই ডিম্বপাত যখন হবে তখন মেয়েদের তো কি তাপমাত্রা বেড়ে যাবে। তাহলে এই সময় কোনো মেয়ে যদি নিষেক ঘটাতে চায়, তাহলে শুক্রাণু যদি আসে, তাহলে ডিম্বাণু তো আছেই, তাহলে শুক্রাণু এসেই কিন্তু নিষেক হবে, অর্থাৎ বাচ্চা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। কিন্তু দেখা যায় যে ডিম্বাণু তৈরি হয়েছে অনেক আগেই, এখন এই ডিম্বাণুটা মরে যাওয়ার পথে, ওই সময় যদি শুক্রাণু প্রবেশ করে তাহলে তো নিষেক হওয়ার কোনো চান্স নাই। আবার দেখা গেল শুক্রাণুর আয়ু তো 2-3 দিন বাঁচে, রাইট? সো এই কারণে এই ডিম্বপাতের আশেপাশে একদিন আগে পরেই যদি শুক্রাণু প্রবেশ করে তাহলেই কিন্তু নিষেক হওয়ার চান্স আছে। তো এবং এই টাইমটাই যেহেতু নিষেক হওয়ার চান্স আছে, তাহলে এর বাইরের সময়গুলোতে কিন্তু নিষেক হওয়ার নাই। সো যেটাকে আমরা কি বলি, আচ্ছা ভুলে গেছি কি বলি, যাই হোক, তাহলে আশা করছি যে নিষেক বা বাচ্চা কেউ যদি নিতে চায় তাহলে এই যে তার কিন্তু জানা উচিত যে কখন ডিম্বপাত হচ্ছে। আচ্ছা, এখন যেটা আমরা বলতে যাচ্ছি, এই যে প্রজেস্টেরন ক্ষরণ হলো, প্রজেস্টেরনটা আসলে কি করে? তাপমাত্রা বৃদ্ধি করলো, কিন্তু এর ফার্দার কাজ কি? এর ফার্দার কাজ হলো এই প্রজেস্টেরনের প্রভাবে এই যে অ্যান্ডোমেট্রিয়াম সে আরো বড় হয়, অর্থাৎ সে 3 থেকে 4 মিলিমিটার ছিল, সে এখন 5 থেকে 6 মিলিমিটার হয়, অর্থাৎ সে ব্লাস্টোসিস্টকে ধারণের জন্য উপযুক্ত হয়, এবং সে কিন্তু আরো রক্তনালী নিয়ে আসে, বুঝতে পারছো? আরো রক্তনালী নিয়ে আসে। আচ্ছা, আরো রক্তনালী নিয়ে আসে, অর্থাৎ এরা এখন এই প্রজেস্টেরনের প্রভাবে অ্যান্ডোমেট্রিয়াম কিন্তু 5 থেকে 6 মিলিমিটার হয়, অর্থাৎ সে একদম ফিট যে হ্যাঁ ব্লাস্টোসিস্ট নিষেক হোক, আমি ওই ব্লাস্টোসিস্টকে কিন্তু ধরে রাখতে পারবো। কিন্তু ভাইয়া দুঃখের বিষয় প্রতি মাসে এই যে ডিম্বাণু এখানে এসে ওয়েট করছে, কিন্তু প্রতি মাসে তো শুক্রাণু আসবেই না। একটা মেয়ের বিয়ে হলো না, তাহলে তো স্বাভাবিক নিষেক হচ্ছে না, শুক্রাণু আসতেছে না। তখন কি হবে? তখন এই ডিম্বাণু সে যেহেতু তার মাকে ছ্যাঁকা দিয়ে বেরিয়ে আসছে, হ্যাঁ একজনের জন্য, কিন্তু সেও আসছে না, তাহলে সে কিন্তু আর লজ্জায় হোক কোনো কারণে আর ফিরে আসতে পারবে না। তখন বাধ্য হয়ে সে কিন্তু সামনে আগাবে। তার কথা ভঙ্গ করলো যে আসলো না কেন, একটা তো এত দিনের মধ্যে তো আসার কথা ছিল, আসলো না কেন? তখন সামনে যাবে, কোথায় কোথায় তুমি খুঁজবে, বাট যখন এখানে এসে দেখবে তার কিন্তু মনটা খুবই খারাপ হয়ে গেছে, এখানে এসে সে আরো আবেগে আপ্লুত হয়ে যাবে। যে মাকে কষ্ট দিয়ে সে আসলো, সেই মায়ের প্রজেস্টেরন তার জন্য আবার ঘর সাজায় রাখলো, সে কিন্তু আর সহ্য করতে পারবে না। তখন বাংলা সিনেমার মতো বেঁচে থেকে লাভ কি বল, একদম সব কিছু ভাই, এই ডিম্বাণু তখন মানে একদম সুইসাইড, এই সব কিছু শেষ করে ফেলবে, এই যে সব কিছু ধ্বংস করে ফেলবে, এই সব কি আর দরকার নাই। এই জিনিসগুলোই ভাইয়া, এই যে রক্তনালী ছিঁড়ে যাচ্ছে, এই যে অ্যান্ডোমেট্রিয়াম ভেঙে যাচ্ছে, সাথে এই অনিষিক্ত ডিম্বাণু, এগুলোই মেয়েদের রজস্রাব আকারে বের হয়ে যাবে, যেটাকে বলে জরায়ুর কান্না। 4 থেকে 5 দিন ধরে এই কান্না চলতেই থাকবে, এবং পরের মাসে আবার কোনো একটা মা নতুন আর একটা বাচ্চা বানাবে, এবং প্রতি মাসে যতদিন না নিষেক হচ্ছে ততদিন পর্যন্ত এই ঘটনা চলতেই থাকবে। এবং নিষেক হওয়ার পর ব্লাস্টোসিস এই অ্যান্ডোমেট্রিয়ামে আসার পর সামনে কি হবে হুজুর সাহেব সেটা খুব চমৎকার করে আমাদেরকে কালকে বোঝাবেন, মেবি এসিএস পেজ থেকে কিংবা ডিএমসি ড্রিমার্স ও জানাই দিবে হুজুর সাহেব। কিন্তু এই হচ্ছে ঘটনা, 30 থেকে 40 মিলিমিটার রজস্রাব বের হয়। এই যে রজস্রাবে যে রক্ত আসে, সেই রক্ত কিন্তু ভাই এই অ্যান্ডোমেট্রিয়ামের ভাঙ্গা অংশ প্লাস এই যে অ্যান্ডোমেট্রিয়ামের ভিতর যে রক্তনালীটা ছিল সেটাই, এবং পরের মাসে আবার কিন্তু নতুন করে সবকিছু শুরু হয়, এই যে চক্রাকারে ঘটতে থাকে। বুঝতে পেরেছো? যদি তোমরা ভাইয়া বুঝতে পারো, আমি কিছু যেহেতু পড়ালাম বইটা দাগায় দিই, তাহলে রজচক্রে দেখো
ডিম্বাশয়ের ভেতর, রজচক্রের ডিম্বাশয়ের ভেতর যে ফলিকল আছে, এই ফলিকুলার একটা পর্যায়ে মানে ফলিকলের ভেতর ডিম্বাণু তৈরি হয়, ইস্ট্রোজেন ক্ষরণ হয়, আর লুটিয়াল পর্যায়ে কর্পাস লুটিয়াম থেকে কিছু ঘটনা ঘটে। তাহলে রজচক্রের ডিম্বাশয়ে দুইটা পর্যায়ে আছে, একটা ফলিকুলার পর্যায়ে, একটা লুটিয়াল পর্যায়ে। আর জরায়ুতে কি হয়? জরায়ুতে রজস্রাব হয়। রজস্রাব হওয়ার পরে যে ভেঙে চুরে গেল, আবার নতুন করে অ্যান্ডোমেট্রিয়াম বৃদ্ধি পায় এবং আরেকটা আছে ক্ষরণশীল পর্যায়ে। এখন এদের ভেতরে তোমাকে কি পড়া লাগবে দেখো, তোমার কনসেপ্টটা দিয়ে দিয়েছি, এখন তুমি ভাইয়া সব পারবা। আচ্ছা ওকে, দেখো তাহলে রজস্রাবীয় পর্যায় মানে কি? রজস্রাবীয় পর্যায় মানে কি বের হয়ে যাবে? এই যে অনিষিক্ত ডিম্বাণু বেরিয়ে যাবে, অ্যান্ডোমেট্রিয়ামের ভাঙ্গা অংশ রক্ত সহ বেরিয়ে যাবে, এখানে কোনো হরমোনই থাকবে না, প্রজেস্টেরন ইস্ট্রোজেন কেউই থাকবে না। আচ্ছা এইটাতে আসো, বর্ধনশীল পর্যায়ে কি হয়? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রাফিয়ান ফলিকলে ডিম্বাণু বৃদ্ধি পায়, সব দাগানো আছে, জাস্ট আমি দাগাই দিচ্ছি। ডিম্বাণু বৃদ্ধির পাশাপাশি ইস্ট্রোজেন তৈরি হয়, আমরা পড়লাম। ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ুর অ্যান্ডোমেট্রিয়ামের কি হয়? পুনর্গঠন হয়। ওই যে অ্যান্ডোমেট্রিয়াম ভেঙে গেল, আবার নতুন করে 1 মিলিমিটার থেকে 3 থেকে 4 মিলিমিটার হয়। তো দেখো বলা হয়েছে দ্বাদশ থেকে ত্রয়োদশ দিন, এটা আমি বলি নাই, 12 থেকে 13তম দিনে ইস্ট্রোজেনের মাত্রা সর্বোচ্চ পৌঁছায়। এই ইস্ট্রোজেন তখন পিটুইটারিকে বলে যে লুটিনাইজিং ক্ষরণ করো। দেখো ইস্ট্রোজেনই কিন্তু পিটুইটারিকে বলে লুটিনাইজিং ক্ষরণ করো, অর্থাৎ লুটিনাইজিং হরমোন যে লুটেনায় ডিম্বাণুকে, সেও কিন্তু পিটুইটারি গ্রন্থির হরমোন। জেনে রাখা ভালো, এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, এই দুইটা একই সাথে গোনাড জননাঙ্গের উপর কাজ করে, তাই এই দুইটাকে একসাথে বলে গোনাডোট্রপিক হরমোন। জেনে রাখা ভালো, গোনাডোট্রপিক হরমোন, জিটিএইচ। এইটা আমার ভুলে যাব, তাহলে এফএসএইচ আর এলএইচ এই দুইটাকে একসাথে বলে গোনাডোট্রপিক হরমোন। তো দেখো লুটিনাইজিং হরমোনের প্রভাবে এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট। চতুর্দশ দিনে 14তম দিনে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু মুক্ত হয়ে জরায়ুর দিকে অগ্রসর হয়, যে ডিম্বনালীর মাধ্যমে, এবং এটাকেই বলে ডিম্বপাত বা ওভুলেশন। এখন কি হয়? এই যে ডিম্বাণু বের হওয়ার পর গ্রাফিয়ান ফলিকল সে কর্পাস লুটিয়ামে পরিবর্তিত হয়। এই কর্পাস লুটিয়াম হলো, এই ব্যাপারটাকে বলে লুটিনাইজেশন। এবং কর্পাস লুটিয়াম কি বর্ণ ধারণ করে? হলুদ বর্ণ ধারণ করে। কারণ লুটিয়া মানে হলুদ, সো ইংলিশে বলে ইয়েলো বডি। কর্পাস লুটিয়াম থেকে মেইনলি ক্ষরণ হয় প্রজেস্টেরন, তবে জেনে রাখো ইস্ট্রোজেনও ক্ষরণ হয়। ঠিক আছে ওকে, এই প্রজেস্টেরন তখন আবার এই ফলিকল স্টিমুলেটিং হরমোনকে বাধা দেয়। তাহলে দেখো ফলিকল স্টিমুলেটিং, এটা হচ্ছে কি ফিজিক্সের লেন্সের সূত্রের মতো, যার কারণে তৈরি হলো তাকেই বাধা দিল। এই সেই ফলিকল স্টিমুলেটিং হরমোন যে প্রথমে ইস্ট্রোজেন বানাইছে, এই ইস্ট্রোজেনের প্রভাবে আবার লুটিনাইজিং হয়েছে, সেই লুটিনাইজিংয়ের প্রভাবে কর্পাস লুটিয়াম হয়েছে, সে আবার প্রজেস্টেরন ক্ষরণ করছে, সেই ইস্ট্রোজেন প্রজেস্টেরন আবার এই ফলিকলকেই বাধা দিল। আচ্ছা যাই হোক, তো ভাই হয়ে গেল। ফাইনালি দেখো ডিম্বাণু যদি নিষিক্ত না হয় তখন কর্পাস লুটিয়াম নষ্ট হয়ে যাবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরনও বন্ধ হবে, এর ফলে যে অ্যান্ডোমেট্রিয়ামের রক্তজালক ফেটে গিয়ে আবার রজস্রাব স্টার্ট হবে। তাহলে রজচক্র যদি মেয়েদের রেগুলার হয়, এর অর্থ হচ্ছে মেয়েটা বাচ্চা ধারণে বা প্রজননে সক্ষম। এগুলো আসে না, ঠিক আছে ছেলেমেয়েরা? তো এরপর হচ্ছে গ্যামেট সৃষ্টি, এটা হাইড্রাতেও পড়ছো, শুক্রাণু কিভাবে তৈরি হয়, ডিম্বাণু কিভাবে তৈরি হয়, তারপর কিভাবে নিষেক হয়, বাচ্চা হয়, এইগুলো আমার মনে হয় যে সামনে থেকে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমাদের আমি আসলে এত কমেন্ট পড়তে পারি নাই, বাট দেখছি 450 ছিলা, এখন পর্যন্ত তোমরা 260-70 জন দেখছো, এটা বিশাল ব্যাপার এই সময়ে। তো আমি আশা রাখি আমি যতটুকু পড়াইছি এইটুকু বুঝছো, কারণ অনেক কিছু দ্রুত আমি শেষ করে দিলাম, কিন্তু মাথায় কিছু ঢুকলো না, শুধু দাগাই দিলাম এটা পড়বা। একটুও বুঝছো কিনা আমাকে জানাও। আমি এই বইয়ের পিডিএফটাও আমার এই ভিডিওর ইয়েতে দিয়ে দিব। এই ভিডিওটা আমরা আমাদের ফাহাদ একাডেমি ফর বায়োলজিতে তো থাকবে, এসিএস ইউটিউব চ্যানেলেও থাকবে, তো সেখানেও আমরা পিডিএফ, আমার লেকচার পিডিএফ যতটুকু লিখছি, ইভেন আমি চেষ্টা করব যে আমার যে ফিনিশিং টাচ বইয়ের যতটুকু পড়াইছি সেই অংশটার পিডিএফটা আমি দিয়ে দিব, যতটুকু পড়াইছি সেই অংশের পিডিএফটা দিয়ে দিব। আমার এখানে এই পুরো ঘটনাটাকে কিন্তু আমি সাজাইছি যে নিরাময় পর্বে এতদিন স্থায়ী হয়, অ্যান্ডোমেট্রিয়াম 1 মিলিমিটার পুরু হয় এবং এখানে এই দুইটা হরমোন কাজ করে। এবং দেখো 12তম দিনে হঠাৎ এলএইচ বেড়ে যায়, 14তম দিনে এলএইচ প্রভাবে ডিম্বপাত ঘটে, ফলে কর্পাস লুটিয়াম তৈরি হয়, সেখান থেকে প্রজেস্টেরন, দেহের তাপমাত্রা বেড়ে যায়। মানে আমি যেগুলো লেখালাম
তো এই যে 4টা পর্বে ভাগ করা আছে অন্য বইয়ে বা আগের বইয়ে, কিন্তু বর্তমান বইয়ে কিন্তু তোমাদের ভাগ আছে এই 2টা পর্যায়ে। বুঝতে পারছো? সো 2টা বই, সব বই মিলেই কিন্তু আসলে দেওয়া হয়েছে। তো শুক্রাণু এবং ডিম্বাণু জনন সৃষ্টি জাস্ট পাশাপাশি আমি রেখেছি, তো এইখান থেকে তোমরা পড়বা। তো তোমরা একটু হলেও উপকৃত হয়েছো কিনা, বুঝছো কিনা? যদি বুঝো তাহলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে কিনা? দেখা হবে আবার। তোমরা একটু থাইকো, কারণ এখন তো কোচিং শুরু হয়নি। এখন শুধু আমাদের না, তোমাদের আসলে যাদের ক্লাস পছন্দ, যে কোনো চ্যানেল, তারা যখন যদি এখন ক্লাস নেয়, সবার ক্লাসটা করো, কারণ ক্লাস হলেই তুমি শিখতে পারবা যদি তোমার খুব বেশি প্রেশার না থাকে। কিন্তু 1 তারিখের পর কিন্তু তুমি আর এত ক্লাস করার সময় পাবা না। ঠিক আছে ভাইয়া? ওকে। তো আমি আর দীর্ঘায়িত না করি, 1.5 ঘন্টা হয়েছে। থ্যাংক ইউ সাদ ভাই। দেবাশিস, আমি দেখি, ট্রাই করব ভাইয়া, ট্রাই করব। ঠিক আছে, হ্যাঁ বুঝছো না? ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।